আমরা কি শুরু করতে পারি? ডাক্তার তফিজুল স্যার, আরেক মিনিট সময় নেব স্যার। বেশি দেরি করো না, শুরু করে দাও। হ্যাঁ, ইমন ভাই, হ্যালো ইমন ভাই, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আপনি কি লাইভে যেতে পেরেছেন? ফেসবুক লাইভে আছেন? হ্যাঁ, ডক্টর সাইমা, আপনি শুরু করেন। Assalamu alaikum. Welcome you all in your today's presentation. আমি ডক্টর সাইমা ইসলাম। আজকে আপনাদের সাথে বর্তমানে কর্মরত আছি রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসেবে ভাস্কুলার সার্জারি বিভাগ, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট। থ্যাংক ইউ তাফিজুল ইসলাম ভাইয়া এবং ল্যান্সেট একাডেমি, মেডিকেল একাডেমি এন্ড ল্যান্সেট গ্রুপকে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। ধন্যবাদ দিনাটাকে আমাদের সায়েন্টিফিক পার্টনার হিসেবে আসার জন্য। তো আজকে আমাদের টপিক পালমারি ফাংশন টেস্ট, পাইরোমেট্রি। এই ব্যাপারে আমাদেরকে পড়ানোর জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর এস এম লুৎফুর রহমান স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর অফ রেসপিরেটরি মেডিসিন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল। স্পাইরোমেট্রি নিয়ে স্যার আমাদের পড়াবেন, তবে স্পাইরোমেট্রি নিয়ে হচ্ছে আমার নিজের অনেক ইন্টারেস্ট। যখন ভাই আমাকে বললেন যে এই ব্যাপারে স্যারের সাথে থাকতে হবে, আমি আর এই জিনিসটা সুযোগটা মিস করতে চাইনি। অ্যাকচুয়ালি যখন আমরা মেডিকেল স্টুডেন্ট থাকি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে, তখন অ্যাকচুয়ালি আমরা ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন সাথে সাথে বুঝতে পারি যে লাং ফাংশন টেস্ট নামক একটা জিনিস আছে। যখন ফিফথ ইয়ারে উঠি তখন ডেভিডসনের সাথে সাথে আমরা বুঝি যে স্পাইরোমেট্রিটা, তখন আমাদের অনেকেরই কনসেপশন ক্লিয়ার হয় না। পোস্ট গ্রাজুয়েশন এক্সামেও দেখি যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বা অনেক এক্সামে হচ্ছে স্পাইরোমেট্রি থেকে অনেক কোশ্চেন আসে, এবং আমাদের যে এখন করোনা সিচুয়েশন চলছে তখন কিন্তু স্পাইরোমিটারেরও অনেক বেশি ইম্পর্টেন্স। তো আমি আর সূচনা বাড়াচ্ছি না, স্যারকে আমরা ক্লাস শুরু করতে বলবো। তো আমাদের প্রোগ্রামটা আজকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা স্যারের লেকচারটা শুনবো এবং শেষে আমরা স্যারের কোশ্চেন আনসার গুলো শুনবো। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্লাসটা শুরু করার জন্য। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে শুভেচ্ছা। আমি আসলে তো স্পাইরোমেট্রি খুব নিজেও ভালো বুঝি না, যেটুকু বুঝি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে লাং ফাংশন সম্বন্ধে আমি প্রথম কিছু বলতে চাই, এরপরে স্পাইরোমেট্রি কেমনে করতে হয়, এরপর লাস্টে হলো স্পাইরোমেট্রি কেমনে ইন্টারপ্রিটেশন করতে হয়। আসলে লাং ফাংশন বুঝতে গেলে দিস ইজ দ্য বেসিক থিং। এইটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে যে দেয়ার ইজ 4 ভলিউমস এন্ড 4 ক্যাপাসিটিস। টাইডাল ভলিউম, দিস ইজ দ্য বেসিক ভলিউম, যেটা আমরা সহসা নিচ্ছি ইন রেস্টিং কন্ডিশন। তারপরে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম এন্ড এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, দিস থ্রি কম্বাইনলি কল্ড দ্য ভাইটাল ক্যাপাসিটি। এই ভাইটাল ক্যাপাসিটিটা আমরা স্পাইরোমেট্রিতে মেজার করতে পারি, এবং স্পাইরোমেট্রিতে ভাইটাল ক্যাপাসিটিটা মেজার করে আমরা বিভিন্ন লাং ভলিউম যেমন আইডেন্টিফাই করতে পারি। যদি সোলো ভাইটাল ক্যাপাসিটি করি তাহলে আমরা টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম মেজার করতে পারি। যদি ফোর্স ভাইটাল ক্যাপাসিটি করি তাহলে পরে আমরা এপিভিওন বের করতে পারি এবং এফভিসি ফোর্স ভাইটাল ক্যাপাসিটি বের করতে পারি, এবং সেখান থেকে আমরা এয়ারওয়ে পেটেন্সিটা বুঝতে পারি, অর্থাৎ এয়ারওয়ে অবস্ট্রাকশন আছে কিনা সেটা বুঝতে পারি। এরপরে যেটা রেসিডুয়াল ভলিউম ইন দ্য লোয়ার পার্ট, এই রেসিডুয়াল ভলিউমটা আমরা স্পাইরোমেট্রি দিয়ে মেজার করতে পারি না, এটাকে আমাদের মেজার করতে হয় লাং ভলিউম মেজারমেন্টের দ্বারা। এই পার্টটা হলো ভেন্টিলেটরি পার্ট অফ দ্য লাং ফাংশন। আসলে যে টোটাল রেসপিরেটরি সিস্টেমটা যদি আমরা বুঝতে চাই তাহলে রেসপিরেটরি সিস্টেমটা কিন্তু শুধু লাং না, লাং 75% অফ দা, যে আমরা যে রেসপিরেশন বুঝি সেটা কিন্তু আমরা অনেকেই বুঝি রেসপিরেশন আর এক্সপিরেশন, কিন্তু অ্যাকচুয়ালি ইন মেডিকেল লিটারেচারে যেটা বলা আছে সেটা হলো যে যে ডিফিউশন যেটা হয়, অ্যাকচুয়ালি রেসপিরেটরি মেমব্রেনে যে ডিফিউশন হয় সেটাকে লিটারালি বলছে হলো রেসপিরেটরি রেসপিরেশন। এখন এই যে রেসপিরেশন হওয়ার জন্য
দুইটা জিনিস, একটা হলো ডিফিউশন হতে গেলে যে either side of the diffusion membrane যে ডিফারেন্স অফ গ্যাসেস যেটা থাকে এইটা মেনটেন করার জন্য কন্টিনিউয়াস ভেন্টিলেশন দরকার। যে আমরা অলওয়েজ ইনহেল করছি গ্যাস, সেই গ্যাসে অক্সিজেনের প্রেসার বেশি থাকে, কার্বন ডাইঅক্সাইডের প্রেসার কম থাকে, এবং টিস্যুতে মেটাবোলাইজ হয়ে যে ব্লাডটা লাঙে আসে থ্রু যে সার্কুলেশন, সেটাতে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, অক্সিজেন কম থাকে। এই কন্টিনিউয়াস এটা হওয়ার কারণে ডিফিউশন হয় এখানে, অর্থাৎ রেসপিরেশন হয়। লিটারালি এইটাকে রেসপিরেশন বলে, যে অক্সিজেন অ্যালভিওলাই থেকে টেবিলেতে যাচ্ছে, আর টেবিলারি থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলাইতে যাচ্ছে, অ্যালভিওলাই সেটাকে এক্সহেল করছে। এই জন্য যদিও সব সিনোনিম, ইনহেলেশন আর এক্সহেলেশন ইজ রেসপিরেশন, বাট লিটারালি এই যে ডিফিউশন যেটা হয় সেইটা হলো রেসপিরেশন। কিন্তু এই ডিফিউশন হওয়ার জন্য কন্টিনিউয়াস ভেন্টিলেশন ইজ এসেনশিয়াল। সেই জন্য যদি আমরা বলি যে একটা হলো লাং, লাং হলো রেসপিরেটরি সিস্টেমের একটা পার্ট মাত্র, যদিও লাং ইনভলভ রেসপিরেশনের 75%, কিন্তু এই লাং এর সাথে যে রেসপিরেটরি মাসেল আছে, ডায়াফ্রাম, intercostal muscles, and the chest wall, vertebral column, and the rib cage. This also needs for good ventilation, proper ventilation. এই সাথে সাথে এই যে নার্ভ সাপ্লাই যেটা আছে এটাও কিন্তু, অর্থাৎ এই যে ব্রেন, এটারও কিন্তু একটা ভালো ভেন্টিলেশনের জন্য বা নর্মাল ভেন্টিলেশনের জন্য এসেনশিয়াল। তাহলে আমরা কিভাবে অ্যাড্রেস করব? হোয়াট ইজ দ্য লাং ফাংশন টেস্ট এন্ড হোয়াট ইজ দ্য respiratory function test? That is, our system is respiratory system, and this is the main organ of respiratory system is the lung. সুতরাং এটাকে যদি আমরা ভাগ করতে চাই, তাহলে পরে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে একটা যদি আমরা পালমোনারি ফাংশন টেস্ট বলতে চাই, তাহলে আমাদের বলতে হবে লাং এ কি আছে, লাং এ আছে হলো এয়ারওয়ে, এন্ড দেন এয়ারওয়ে আছে, দেন হলো প্যারেনকাইমা আছে, এন্ড দেন দা ভেসেলস আছে। তাহলে আমাকে এয়ারওয়ে ফাংশন ডিটেকশন করতে হবে, লাং ভলিউম এটা ডিটেকশন করতে হবে, এন্ড দেন দা ডিফিউশন ফাংশন ডিটেক্ট করতে হবে। তাহলে আমরা এয়ারওয়ে ফাংশন কিসে দেখি? স্পাইরোমেট্রি। স্পাইরোমেট্রি কি ডিটেকশন করে? এয়ারওয়ে পেটেন্সি আছে কিনা এবং তার ভেরিয়েবিলিটি, এয়ারওয়ে পেটেন্সি যেটা আছে এটা কি ফিক্স নাকি এটা ভেরিয়েবল, অথবা এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেসটা আছে কিনা। এই তিনটে জিনিস আমরা স্পাইরোমেট্রি দিয়ে ডিটেক্ট করতে পারি। এখন কিভাবে? সেটা হলো যে আমরা যদি ভেরিয়েবিলিটি দেখি, অর্থাৎ ব্রঙ্কো ডাইলেটেশন টেস্ট করি, তাহলে ভেরিয়েবিলিটি অফ পেটেন্সি দেখতে পারি। আর যদি ব্রঙ্কিয়াল চ্যালেঞ্জ টেস্ট করি, তখন আমরা হাইপার রেসপন্সিভনেস দেখতে পারি। দেন হলো লাং ভলিউম। লাং ভলিউম আমরা বিভিন্নভাবে দেখতে পারি, একটা হলো প্লাসিসমোগ্রাফি, অথবা ইনার ডাইলিউশন, গ্যাস ডাইলিউশন, অথবা নাইট্রোজেন অক্সাইড। এছাড়াও কিন্তু আমরা লাং ইমেজিং, অর্থাৎ এক্স-রে এবং সিটি স্ক্যান দেখেও কিন্তু লাং ভলিউমটা আমরা অ্যাটলিস্ট একটা অ্যাজাম্পশন করতে পারি, অ্যাজিউম করতে পারি। এরপরে হলো লাং এর যে থার্ড পার্ট, যেটা হলো রেসপিরেটরি মেমব্রেন, যেটা সেটার ফাংশন দেখার জন্য আমাদেরকে দেখতে হবে ডিএলসিও। তাহলে যদি আমি ফ্রাঙ্কলি যদি পালমোনারি ফাংশন টেস্ট বলি, তাহলে আমাকে এই তিনটা বলতে হবে: স্পাইরোমেট্রি, লাং ভলিউম এন্ড ডিএলসিও। এই জন্য এই তিনটা টেস্টকে কম্বাইন্ডলি বলা হচ্ছে কমপ্লিট পালমোনারি ফাংশন টেস্ট, সিপিএফটি। অর্থাৎ লাং এর যে তিনটা পোর্শন, একটা হলো এয়ারওয়ে, সেটা ডিটেকশন করছি আমরা স্পাইরোমেট্রি দিয়ে, লাং ভলিউম সেটা ডিটেক্ট করছি লাং ভলিউম মেজারমেন্ট দিয়ে, এন্ড যে রেসপিরেটরি মেমব্রেন ফাংশনটা আমরা ডিএলসিও দিয়ে দেখতেছি। লাং এ কিন্তু আর কোনো কিছু নেই। সুতরাং লাং ফাংশন বলতে যদি আমরা বলি, অথবা পালমোনারি ফাংশন টেস্ট যদি আমরা বলি, তাহলে এই দিস থ্রি টেস্ট, স্পাইরোমেট্রি, লাং ভলিউম এন্ড ডিএলসিও। এখন লাং ফাংশন যদি ভালো কি মন্দ, অর্থাৎ প্রপার আছে না ডিজিজ, সেটা আলটিমেট কিসে দেখা যাবে? সেটা দেখা যাবে আলটিমেটলি এবিজি তে। সুতরাং এবিজি যদিও একটা ডাইরেক্ট লাং ফাংশন টেস্ট না, কিন্তু এবিজি
লাং ফাংশনকে ওভারঅল রিপ্রেজেন্ট করছে ইন দ্য ব্লাড। সেই জন্য এবিজি অলসো এই যে পালমোনারি ফাংশন টেস্ট। এন্ড thirdly দেখা যাচ্ছে এক্সারসাইজ টেস্ট আছে, ভেরিয়াস এক্সারসাইজ টেস্ট, 6 ফিট অফ টেস্ট, শাটল অফ টেস্ট, মানে কার্ডিয়াক পালমোনারি এক্সারসাইজ টেস্ট, কার্ডিও পালমোনারি এক্সারসাইজ টেস্ট। এই টেস্টগুলো কিন্তু এটা সরাসরি লাংয়েরও সরাসরি মানে কোনো ফাংশনের ইমপ্যাক্ট দেখাচ্ছে না, অথবা রেসপিরেটরি যে সিস্টেম সেটা আবার সরাসরি করছে না। এটা কিন্তু মাল্টিপল সিস্টেম, that is respiratory system, cardiovascular system, musculoskeletal system, hematological system, nervous system, সবগুলো সিস্টেমের একটা ওভারঅল ইমপ্যাক্ট কিন্তু আমরা এক্সারসাইজ টেস্টে পাচ্ছি। কিন্তু এখানে যেহেতু লাং ইজ দ্য মেন অর্গান অফ লাইফ, দ্যাট ইজ দ্য ফার্স্ট অর্গান অফ লাইফ বলতে হবে। যেরকম আমরা কি বলি যে লাইফ স্টার্টস উইথ রেসপিরেশন এন্ড লাইফ এন্ডস উইথ রেসপিরেশন। সেজন্য exercise depends mainly on the lung and then on the heart, then on the other system. সেই জন্য এক্সারসাইজ টেস্টও এটা পালমোনারি ফাংশন টেস্টের মধ্যে আসছে। এখন যদি আমি আরো ডিটেইলস বলতে যাই, তাহলে কি আমি যদি শুধু এই যে স্পাইরোমেট্রি, লাং ভলিউম, টিএলসি, এবিজি এক্সারসাইজ টেস্ট করি, তাহলে কি রেসপিরেটরি সিস্টেম তো ভালো বুঝতে পারবো? আরো কিছু থেকে যাচ্ছে। সেটা কি? সেটা হলো যে রেসপিরেটরি মাসেল টেস্ট আছে। রেসপিরেটরি মাসেলগুলো অ্যাক্টিভ কিনা। আসলে যখন আমরা লাং ফাংশন বলি বা পালমোনারি ফাংশন বলি, তখন ধরেই নিই যে আদার ফাংশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম ইজ অল রাইট, অর্থাৎ মাসকুলার পাওয়ার ইজ গুড, নার্ভাস সিস্টেম ইজ ইনট্যাক্ট। কারণ আমরা যেহেতু হিস্ট্রি নিয়ে পেশেন্টকে ইভালুয়েট করি, সেই হিসেবে কিন্তু আমরা ধরেই নিই যে নার্ভাস সিস্টেম ইজ ইনট্যাক্ট অ্যান্ড দি মাসকুলার সিস্টেম অ্যান্ড দি স্কেলেটাল সিস্টেম ইজ অল রাইট। সেই জন্য কিন্তু আমরা এই যে স্পাইরোমেট্রি বা লাং এগুলো করেই লাং ফাংশন বলে দিই বা রেসপিরেটরি সিস্টেম ফাংশন বলে দিই। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি ওভারঅল চিন্তা করি যে আরো অনেক ডিজিজ আছে যেখানে কিন্তু মাসেল পাওয়ার উইক থাকে, নার্ভাস সিস্টেম উইক থাকে, মাসেল যেরকম ডিজিজে, হ্যাঁ, বিভিন্ন ডিজিজে কিন্তু নিউরোলজিক্যাল ডিফেক্ট থাকে, মাসকুলার ডিফেক্ট থাকে মায়োপ্যাথিতে, এবং যেটা রেসপিরেটরি যে আমাদের যে রিব কেজ যেটা বা চেস্ট ওয়াল যেটা, এটাও কিন্তু ডিফর্ম থাকে। তখন কিন্তু রেসপিরেটরি ফাংশনটা অল্টার হয়। এই জন্য সেইগুলো ডিটেক্ট করার জন্য আমাদের কিছু টেস্ট আছে, যে রেসপিরেটরি মাসেল এমআইপি, অর্থাৎ ম্যাক্সিমাম রেসপিরেটরি প্রেশার, ম্যাক্সিমাম ইন্সপিরেটরি প্রেশার, এগুলো ডিটেক্ট করে আমরা মাসেল পাওয়ারই করতে পারি। আর রেসপিরেটরি সেন্টারও কিন্তু আমরা টেস্ট করতে পারি যে ইনট্যাক্ট অর নট, ব্রেথ হোল্ড করে। এছাড়া রেসপিরেটরি যে আমাদের যে চেস্ট ওয়াল, সেটাও ডিটেক্ট করতে পারি আমরা কি ইমেজিং, হাইপোক্সিস স্কোলোসিস দেখে আমরা এটা আমরা বুঝতে পারি। তাহলে একটা হলো যে আমরা বলতে চাচ্ছি যে পালমোনারি ফাংশন টেস্ট, সেখানে কিন্তু শুধুমাত্র স্পাইরোমেট্রি, লাং ভলিউম, টিএলসি আসবে এন্ড সাথে সাথে এবিজি এক্সারসাইজ টেস্ট। আর যদি আমরা বলি রেসপিরেটরি ফাংশন টেস্ট, যেটা আরো বেশি ব্রডলি বলা যাচ্ছে যে রেসপিরেটরি সিস্টেমটাকে আরো পুরোপুরি নিয়ে আসছে, সেটা হলো রেসপিরেটরি ফাংশন টেস্ট। সেখানে কিন্তু এই যে কমপ্লিট পালমোনারি ফাংশন টেস্টের সাথে রেসপিরেটরি মাসেল টেস্ট, রেসপিরেটরি সেন্টার, তারপরে নার্ভ স্টিমুলেশন টেস্টগুলো এখানে আসবে, এবং মানে শেপ অফ দ্য চেস্ট যেটা ইমেজিং করে দেখতে হবে, সেগুলো এখানে আসবে। তাহলে সব মিলে হলো রেসপিরেটরি ফাংশন টেস্ট। এখন এখানে একটা কোশ্চেন দাঁড়াচ্ছে, সেটা হলো যে এই যে মানে লাং যে পালমোনারি ফাংশন টেস্ট, এখনকার যে পার্সপেক্টিভ, যে কোভিড সিচুয়েশনে এই পালমোনারি টেস্ট করাটা কতটুকু যুক্তিসঙ্গত, সেখানে আমরা একটা পেপার এখানে আপনাদেরকে শো করছি। সেটা হলো প্র্যাকটিক্যাল কনসিডারেশন ফর স্পাইরোমেট্রি ডিউরিং দ্য কোভিড-19 আউটব্রেক। এখানে দেখা গেছে যে এনারা অনেক পেপার রিসার্চ করে কনক্লুশন যেটা টানছে, সেটা হলো যে আর্লি ফেজ অফ দ্য প্যান্ডেমিক যেটা অলরেডি পাস্ট হয়ে গেছে, এখানে বিশ্বের অনেক অথরিটি, এটিএস, বিটিএস এবং কানাডিয়ান সোসাইটি তারা খুব ওরিড ছিল যে আসলে এই পার্সপেক্টিভে যেহেতু এটা রেসপিরেটরি ফিজিশিয়ানদেরই একটা লাইফ হ্যাজার্ড, সেখানে রেসপিরেটরি ফাংশন টেস্ট হাউ ইজ পসিবল। কিন্তু তারপরেও কেউ ডিনাই করতে পারে যে অনেক সময় এটা অনেক কিছুকে আইডেন্টিফাই করার জন্য বা অনেক কিছুর জন্য এটা প্রয়োজন আছে। এই জন্য অ্যাটলিস্ট দোজ হু আর নিডেড তাদের করার জন্য কনসেনসাস ছিল। এখন আমরা সেকেন্ড ফেজ অফ দ্য প্যান্ডেমিক আমরা আছি। এই সেকেন্ড ফেজে দেখা যাচ্ছে যে অলরেডি উই হ্যাভ
টু কোএক্সিস্ট উইথ দ্য ডিজিজ, আমাদের ডিজিজের সাথে কোএক্সিস্ট করতে হচ্ছে। সুতরাং এখন আমাদেরকে সবকিছুকে আবার রিভালুয়েট করে রিসেটিং করে আমাদের এই বর্তমান সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করে আমাদেরকে সবকিছু করতে হবে। এখন তারা রিকমেন্ড করছেন কি, যে ঠিক আছে অনলাইন ফাংশন টেস্ট অবশ্যই করতে হবে, কিন্তু প্রায়োরাইজ করতে হবে পেশেন্ট, যে কোন পেশেন্ট গুলোকে আমরা করব সেটাকে প্রায়োরিটি বেসিস আমাদের করতে হবে। সেকেন্ড হলো পেশেন্টগুলোকে স্ক্রিনিং করতে হবে, যে আসলে আমি কাদেরকে টেস্ট করতেছি, তারা আসলে তাদের কোভিড কি অ্যাক্টিভ কোভিড এখন তাদের মধ্যে আসার থাকার সম্ভাবনা আছে কিনা, সেটাকে আমাকে ইভালুয়েট করতে হবে। এখন তো এরকম যাদের কোভিড অলরেডি হয়ে গেছে, অনেকে লাং ফাংশন অনেক ডিটোরেট করছে, এখন তাদের দেখা গেছে যে ফাইব্রোটিক লাং ডিজিজ হচ্ছে, সুতরাং রেস্ট্রিক্টিভ প্যাটার্ন আসছে, সেখানে লাং গুলো কেমন আছে, ইমপ্রুভ করছে কিনা। সুতরাং কোভিড পেশেন্টদেরও একটা প্রয়োজনীয়তা এসে পড়ছে যে এই লাং ফাংশন টেস্ট গুলো করার জন্য। সেজন্য আমাকে পেশেন্ট স্ক্রিনিং করতে হবে, যে আমি কোভিড পেশেন্ট যারা অলরেডি রিকভারি ফেজে আছে তাদেরকে আমি করতে পারি, এবং আরো কিছু পেশেন্ট যাদের আমাদের প্রয়োজন তাদেরকে আমাদেরকে ধরার জন্য প্রায়োরিটাইজ করতে হবে। হয়তো জেনারেলাইজ আমরা করলাম না সবাইকে, এখন করতে গেলে আমাদের যে সমস্ত হ্যাজার্ড আছে, যে পেশেন্টেরও কিছু হ্যাজার্ড আছে, এবং যারা করবেন হেলথ ওয়ার্কার যারা আছেন তাদের প্রোটেকশন দিতে হবে। সেই জন্য যেগুলো প্রোটেকশন আমরা আইসিইউতে কাজ করছি, আমরা সবখানে কাজ করছি, সেখানে যেরকম প্রোটেকশন নিয়ে করছি সেখানে সেরকম প্রোটেকশন নিয়ে করতে হবে। দিস ইজ দ্য রুল। এই তো সুতরাং এটা মাথা থেকে বাহির করতে হবে যে এই কোভিড সিচুয়েশনে স্পারমেটিক করা যাবে কি যাবে না, এটা এখন এই ডিবেটটা এখন নেই, অর্থাৎ করা যাবে বা করতে হবে। এখন শুরুতে আমি একটু অ্যাসেস করি, আমি আপনাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমি আপনার শহরে থাকাকালীন এটা বক্ষদিতে যতদিন ছিলাম এই সমস্যায় পড়তাম না। বক্ষদিতে দেখতাম সার্জনরা তারা স্পারমেটিক করার প্রয়োজন মনে করতো না, সার্জারির আগে কোনো প্রি ইভ্যালুয়েশন কারো কাছ থেকে করতো না। কিন্তু শহরদিতে যাওয়ার পর দেখি যে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকেই প্রি ইভ্যালুয়েশনের জন্য, প্রি অপারেটিভ একটা ফিটনেসের জন্য আমাদের পালমোলজিস্টের কাছে পাঠায়। এখন এই একটা পেশেন্ট, এটা কিন্তু লাইভ পেশেন্ট, এখনো সৌরদিতে আছে, সৌরদিতে না, এটা হলো আশপাশের হাসপাতাল থেকেও আসে, যেরকম এনআইসিভিতে। A 30 years old lady admitted under cardiac surgery for her left atrial myxoma operation, but she is feeling dyspnea on exertion and referred to me for operative fitness. What is your decision? How will you proceed? কেউ কি বলবেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, আমাকে কি কেউ শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। এটা কি কেউ অ্যান্সার করবেন? ফার্স্ট কোশ্চেনটা দুটোই এক হয়ে গেছে, ঠিক আছে, বলেন। এটা এটা কেউ কিছু বলেন, শুধু আমি বলে দেবো, তাহলে ক্লাস হয় না। স্পাইরোমেট্রি করা যেতে পারে। হয় ঠিক আছে, ইউ আর রাইট, কিন্তু আসলে কারণটা কি, যে আসলে আমাকে তো ইভালুয়েট করতে হবে যে আসলে তার এই যে এক্সারশনাল ডিসনিয়া যেটা, এইটা নিয়ে কিন্তু সে আসলে মানে হয়তো সে কার্ডিওলজিস্টের কাছে গিয়েছিল, কার্ডিওলজিস্ট দেখছে, সে দেখা যায় যে কার্ডিওলজিস্টের কাছে গেলে একটা বুকের এক্সরে না করলো, স্টোমেট্রি না করলো, ওনারা কি করেন, একটা ইকো করেন, হ্যাঁ, ইকো করে দেখছেন যে মিক্সোমা আছে, তাহলে অপারেশন করতে হবে। কিন্তু পেশেন্টের কিন্তু ছিল তার শুরু থেকেই তার কিন্তু এক্সেশনাল ডিসনিয়া ছিল। এখন এক্সেশনাল ডিসনিয়া যে একটা স্পারমেটিক টেস্ট, এটা কিন্তু আসলে এই কারণ মাথায় আসে না, কারণ হলো অনেকগুলো হয়তো কারণে। স্পারমেটিরা আমাদের বাংলাদেশে অধিকাংশ জায়গায় দেখা যায় যে এটা কারেক্টলি হয় না, বা একটা কারেক্ট রিপোর্ট ওনারা পান না, সেজন্য হয়তো করেন না। তো ওনারা কিন্তু সব টেস্ট করছেন, কিন্তু দেখা গেল যে পেশেন্টকে মানে সিমটম রিলিভ করতে পারছেন না, তো বাধ্য হয়ে আমাদের কাছে পাঠিয়েছেন। তো দেখা গেল এইটা আমি বাই দিস টাইম তার কিন্তু সবকিছু টেস্ট করা আছে, যেরকম আমরা যদি চাই পেশেন্টকে ইভালুয়েট করার জন্য আমাকে একটা অ্যাটলিস্ট চেস্ট এক্সরে লাগবে, হয়তো সেটাও আছে, এবং ইসিজি তো আছেই। দেখা গেল যে সব এক্সক্লুডেড, তাইলে আমার কাছে একটাই থাকে, সেটা হলো পালমোনারি ফাংশন টেস্ট, যে তার লাংটা ঠিক আছে কিনা। সুতরাং পালমোনারি ফাংশনের ফার্স্ট টেস্ট হলো কোনটা? স্পাইরোমেট্রি।
তাহলে শুধু কিন্তু স্পারমেট্রি করলে হবে না, স্পারমেট্রি উইথ রিভার্সিবিলিটি, ঠিক আছে না? গুড। আচ্ছা, এই এখন করে আমি আসলে কি দেখতে চাই? স্পারমেট্রি করে আমি কি দেখতে চাই? কেন স্পারমেট্রি করব? ক্যান ইউ সে? কেউ কথা বলবে না? Force vital capacity, force expiratory volume in first second. দেখি কি বুঝবো? আচ্ছা, ইউ আর সামহাট কারেক্ট, ঠিক আছে। যে আসলে আমি দেখতে চাইবো যে আসলে ওনার ইয়ারে অবস্ট্রাকশন আছে কিনা, কারণ এক্সাস্টনাল ব্রিঞ্জিয়ার মেন যে যতগুলো কজ আছে তার মধ্যে লাং এর কজ আগে আসবে, দেন হার্টের কজ, দেন আদার কজ। তাহলে ওনারা তো হার্টের সমস্ত কজ এক্সক্লুড করছে, আমাকে লাং কজ দেখতে হবে। লাং কজের প্রথম যেটা আসবে, যেহেতু ইয়াং লেডি, তার তো অ্যাজমাটা আগে দেখতে হবে। ফার্স্ট দেখতে হবে অ্যাজমা, দেন দেখতে হবে যে তার রেস্ট্রিকটিভ লাং ডিজিজ আছে কিনা। যেহেতু এক্সরে আছে, এক্সরেতে আমি কিন্তু অলরেডি রেস্ট্রিকটিভ লাং ডিজিজ নাই আউট করে দিই, তাই না? আমি যদি এক্সরে পাই তাহলে তো অলরেডি এক্সক্লুডেড, তাহলে আমার কাছে একটাই থাকে যে ইভালুয়েশনের জন্য যে তার অ্যাজমা আছে কিনা। তাহলে আপনি যেটা বললেন যে আমি ফার্স্ট ভাইটাল ক্যাপাসিটি দেখব এবং এপি ভিওন দেখব, ফাইন। ক্যান ইউ সে যে হাউ উইল ইন্টারপ্রিট? If sir more than or equal 12%, that's indicates administration of a bronchodilator. ফাইন, বাট এটারে আপনি বলতে যাচ্ছেন যে আসলে আমি দেখব স্পাইরোমেট্রি উইথ রিভার্সিবিলিটি, আমি দেখব যে পেশেন্টের অবস্ট্রাকশন আছে কিনা। অবস্ট্রাকশনটা একটা হলো যে তার এপি ভিওন এবং এফবিসি রেশিও, যেটা আমরা বলি এপি ভিওন বাই এফবিসি, দিস ইজ দ্য মেইন ইন্ডিকেটর অফ এয়ারওয়ে অবস্ট্রাকশন। আমরা যদি বলি এয়ারওয়ে অবস্ট্রাকশনের ফিচার কি কি, তার একটা হলো এয়ারওয়ে অবস্ট্রাকশন হলে এপি ভিওন কমবে, দ্যাটস ফাইন, কিন্তু এপি ভিওন অনেক কারণেই কমতে পারে। যদি আমি এপি ভিওন বাই এফবিসি বলি, দ্যাট উইল বি দ্য মোস্ট অ্যাকিউরেট মানে দ্যাট ইজ ডায়াগনোসিস। তাহলে আমার ইন্ডিকেটর হলো এপি ভি1 বাই এফভিসি, কারণ এফভিসি কিন্তু অবস্ট্রাকটিভ লাং ডিজিজে বাড়তেও পারে, কিন্তু এই রেশিওটা অবশ্যই কমবে, অর্থাৎ ফার্স্ট সেকেন্ডে কম বাতাস বাইর হবে এয়ার অবস্ট্রাকশন থাকে। সুতরাং আসলে এপি ভিওন বা এফবিসি মানে আমরা দেখতে চাচ্ছি যে ভাইটাল ক্যাপাসিটির কত পার্সেন্ট ফার্স্ট সেকেন্ডে বাইর হবে। যদি এয়ারওয়ে বড় থাকে, ক্যালিবার বড় থাকে, তাহলে বেশি বাতাস ফার্স্ট সেকেন্ডে বাইর হবে। যদি ক্যালিবার ছোট হয়ে যায় তাহলে ফার্স্ট সেকেন্ডে কম বাতাস বাইর হবে। সুতরাং এপি ভিওন বা এফবিসি মিন্স ফার্স্ট সেকেন্ডে হাউ মাস ভাইটাল ক্যাপাসিটি ইজ এক্সেল। সুতরাং এটা যদি কমে যায় তাহলে দিস ইজ দ্য ডেফিনিট ইন্ডিকেটর অফ এয়ারওয়ে অবস্ট্রাকশন। আমি এটা দেখব এবং সাথে সাথে আমি দেখব রিভার্সিবিলিটি, যে যদি এটা রিভার্সিবল হয়, যেটা আপনি বললেন যে 12% and 200 ml এর বেশি যদি হয় এপি ভিওন অর এফবিসি, তাহলে পরে এটা রিভার্সিবল এয়ারওয়ে ডিজিজ, ঠিক আছে না? তাহলে আমি সেজন্য আমি এটা করব, এবং অ্যাকচুয়ালি সেটাই পাওয়া গিয়েছিল যে আসলে এই পেশেন্টটা দেখা গেল যে রিভার্সিবল এয়ারওয়ে ডিজিজ ছিল, এবং সেজন্য তাকে আমরা অ্যাজমা ট্রিটমেন্ট দিয়েছি। অ্যাজমা কন্ট্রোল হলে তাকে অপারেশন করব, ঠিক আছে না? সেকেন্ড কোশ্চেন আসে, a 60 years old man was admitted under surgery unit for his rectal prolapse repair operation under GA. He had a significant smoking history and is referred to me for GA fitness. How will I have it? এখানে কি করবেন? Can anybody say? স্যার স্পাইরোমেট্রির সাথে লাং ভলিউম টেস্টও করবো স্যার। কেন বলেন, আনসারটা বলেন।
ঠিক আছে, ইউ আর অল রাইট। তার মানে দেখা যাচ্ছে যে দুটো ক্ষেত্রেই স্পাইরোমেট্রি ইজ মাস্ট। উইদাউট স্পাইরোমেট্রি উই ক্যানট প্রসিড। তাহলে বোঝা গেল যে যে মানে অপারেটিভ প্রসিডিওরের আগে, বিশেষ করে চেস্ট এন্ড অ্যাবডোমেন অপারেশন আগে স্পাইরোমেট্রি ইজ মাস্ট। এবং সিমটম যদি আমরা পাই, সিমটম ইভ্যালুয়েশনের জন্য স্পাইরোমেট্রি মাস্ট। আপনি মানে এক্সারশনাল ডিসনিয়া আপনি কি করে ছেড়ে দিলেন, ইট ইজ নট আ গুড ডিল, না? আপনাকে অবশ্যই একটা স্পাইরোমেট্রি করতে হবে। আবার যদি আমরা আমরা একটা স্পাইরোমেট্রি করলাম, হার্ট দেখলাম না, সেটাও ভুল। কিন্তু আমি তো প্রথমে ইকো করবো না, আমি প্রথমে হয়তো ইসিজি করবো, অথবা সিমটম কিন্তু সব সমান হবে না, তাই না? লাং সিমটম, হার্ট সিমটম সমান হবে না। তাহলে আমি যদি খুব মানে ভালো ক্লিনিশিয়ান হই, তাহলে আমি কিন্তু হিস্ট্রি দিয়ে বুঝতে পারবো কোনটা করবো, সেটা করতে পারি। হোয়াটএভার মেবি, আপনি যেটা বললেন দ্যাটস ফাইন, যে আসলে এই রোগীটাকে আপনি প্রথমে স্পাইরোমেট্রি করবেন, তাই না? আসলে এই রোগীটাকে আমার অন্য একজন কলিগ স্পাইরোমেট্রি করতে দিলেন, কিন্তু রিপোর্ট আমার কাছে আসলো, দেখা গেল স্পাইরোমেট্রিটা আসলে অ্যাকসেপ্টেবল হয় নাই এবং রিপ্রোডিউসিবল হয় নাই। কারণ সেখানে তার এপি ভিয়ন ছিল অনলি 26 সামথিং, 26% লাইন। তো তখন আমাকে আমি একটা বেটার জায়গা থেকে আবার তার রিপিট করলাম এক্সপেরিমেন্ট। আসলে তার এক্সরেতে যেটা ছিল, হাইপার ইনফ্লেটেড লাং ছিল এবং তার ব্রঙ্কিয়ালটিক চেঞ্জ ছিল, মাল্টিপল সেগমেন্টে ব্রঙ্কিয়ালটিক চেঞ্জ ছিল। তো দেখা গেছে দুইবারই, এবং নেক্সট টাইম যখন করা হলো তখনও দেখা গেল তার ফিক্সড এয়ার অবস্ট্রাকশন এবং তার এপি ভিয়ন অনলি 800 সামথিং লাইক দিস। তো এই 800 এপি ভিয়ন নিতে তাকে অপারেশনের জন্য ফিটনেস দেওয়া যায় না, সুতরাং অপারেশন করা সম্ভব হয়। তাহলে দেখা যাচ্ছে যে স্পাইরোমেট্রি কোনো হেলায় খেলায় ফেলানোর টেস্ট না, এটা এমন একটা টেস্ট যেটা আমাদের অনেক পেশেন্টদের তাদের জীবন রক্ষাকারী একটা টেস্ট। এই টেস্ট না করে দেখা যাচ্ছে যে অনেক সময় যে হার্ট ফাউন্ডেশন থেকে অনেক পেশেন্ট আমাদের কাছে আসে যে তাদের একটা স্পাইরোমেট্রির জন্য তার অপারেশন হচ্ছে না, এবং বিভিন্ন জায়গাতে করাচ্ছে, সেখানে একটা ভালো রিপোর্ট দিতে পারছে না, এই জন্য ঘুরে ফিরে আবার আমাদের কাছে আসছে। এটাই বলার উদ্দেশ্য যে আসলে আমরা এখন স্পাইরোমেট্রি আলোচনা করবো, যেহেতু একটা গুরুত্বপূর্ণ টেস্ট, এটা আমাদের একটা পালমোনারি ফাংশনের একটা প্রথম টেস্ট, যেটা সবারই জানা দরকার। এবং সেটা শুধু পালমোলজিস্টদের না, এটা সকল চিকিৎসকেরই জানা দরকার। এই টেস্টটা নিয়ে আমরা খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আমরা বলছিলাম আগের থেকেই যে মানে যে স্পাইরোমেট্রি আমাদের আজকে আলোচ্য বিষয় আসলে স্পাইরোমেট্রি। আমরা স্পাইরোমেট্রিটাকেই ভালোভাবে শিখবো। প্রথম শিখবো হলো যে হাউ টু পারফর্ম গুড স্পাইরোমেট্রি। আমি যদি একটা ভালো স্পাইরোমেট্রি না করতে পারি, ভালো স্পাইরোগ্রাম যদি আমি প্রডিউস না করতে পারি, তাহলে কিন্তু আমি রিপোর্ট করতে পারবো না। সেজন্য আমাকে আগে একটা ভালো স্পাইরোগ্রাম তৈরি করতে হবে, অর্থাৎ স্পাইরোমেট্রি যে টেস্টটা ভালো করে করতে হবে। এখন এখান থেকে যাই আমরা নিচে, আসলে স্পাইরোমেট্রি আমরা কেমনে করি, তাই না? আমরা যে প্রথম যেটা দেখিয়েছিলাম যে আমরা আসলে কি করি, যে টাইডাল ভলিউম থেকে আমরা ইন্সপিরেটরি যে রিজার্ভ ভলিউমটা ম্যাক্সিমাম নিয়ে নিই, অর্থাৎ একদম টোটাল লাইন ক্যাপাসিটিতে চলে যায়। যাওয়ার পরে আমরা এটাকে ব্লো করি, অর্থাৎ ফু দিই। এই ফুটা আমরা কি করছি, একটা টারবাইনের মধ্যে, একটা পাইপের মধ্যে আমরা ফুটা দিচ্ছি। উনি ফুল ইন্সপিরেশন নিয়ে, একদম ফুল ইন্সপিরেশন নিয়ে স্পাইরোমিটারের মধ্যে উনি কি করলেন, ফুল এক্সপিরেশন করলেন। তাহলে কি হবে, বাতাসটা এই মিটারের মধ্যে ঢুকবে। তো ফার্স্ট সেকেন্ডে ঢুকবে, সেকেন্ড সেকেন্ডে, থার্ড সেকেন্ডে, ফোর্থ সেকেন্ডে, ফিফথ সেকেন্ডে, এইদিকে থার্ড সেকেন্ডে ঢুকলো এতটুকু, দ্বিতীয় সেকেন্ডে, থার্ড সেকেন্ডে, ফোর্থ সেকেন্ডে, ফিফথ সেকেন্ডে, 10 সেকেন্ডে এই পর্যন্ত আসলো। তাহলে দিস ইজ দা, এটা কি, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এটা কি, এটা হলো ভাইটাল ক্যাপাসিটি। উনি ফুল ইন্সপিরেশন নিয়ে ফুল এক্সপিরেশন করছেন। তাহলে এক্সপিরেশন দেখা গেছে ফার্স্ট সেকেন্ডে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে, এবং পরবর্তী 10 সেকেন্ডে খুব বেশি হয় নাই। তাহলে ফার্স্ট সেকেন্ডে 80%। যদি টোটালটা 5 লিটার হয়, তাহলে এটা হলো ভলিউম। দিস আর দা মেজারমেন্ট অফ ভলিউম। দেখা গেছে যে উনি টোটাল 5 লিটার এক্সপায়ার করতে পারছেন, এবং তার 4 লিটারই ফার্স্ট সেকেন্ডে। তাহলে এপি ভিওয়ান বা এফবিসি কত হলো, ফার্স্ট সেকেন্ড মানে এপি ভিওয়ান। তাহলে ফার্স্ট সেকেন্ডে উনি 4 লিটার করছেন, আর পরবর্তী
9 সেকেন্ডে 1 লিটার করছেন, অর্থাৎ প্রথম সেকেন্ডে ম্যাক্সিমাম বাতাস বাইর হচ্ছে। সুতরাং দিস ইজ দ্য মেন অ্যামাউন্ট অফ ব্লাড যেটা আমাদেরকে অবস্ট্রাকশন যদি এখানে হয় তাহলে এটা কমে যাবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে এই রেশিওটা বেশি কমে যাবে। অবস্ট্রাকশন দেখা গেল ফার্স্ট সেকেন্ডে 2 লিটার অথবা 2.5 3 লিটার হবে, সেকেন্ড থার্ড ফোর্থ সেকেন্ডে অথবা তখন 10 সেকেন্ডে দেখা হতো 16 সেকেন্ডে এসে দেখা গেল হয়তো 5 লিটার হবে বা 5 লিটারের বেশি হতে পারে। আমার বলার উদ্দেশ্য যে টেস্টটা কিন্তু ভেরি সিম্পল। আপনি বড় করে শ্বাস নিয়ে পুরা শ্বাসটা আপনি এই পাইপের মধ্যে দিবেন। সুতরাং এতে কোনো কঠিন টেস্ট হওয়ার কিছু না, কিন্তু আমাদের দেশের সবার কাছে এটা একটা মানে কঠিন ব্যাপার, যে যারা পারফর্ম করে তারাও বিরক্ত, যারা মানে পেশেন্ট তারাও বিরক্ত। কিন্তু এটা যদি আমি সহজভাবে বুঝাই দিই যে ব্যাপারটা তো কঠিন কিছু না। গত 3 দিন আগে আমার একজন সিনিয়র ভাই, উনি সৌরদীতে আসছেন ওনার ছেলেকে নিয়ে, ছেলেও 5th ইয়ার স্টুডেন্ট, যে তার এরকম ঠান্ডা কাশি লেগে থাকে কিন্তু শ্বাসকষ্ট হয় না। উনি যেহেতু ডাক্তার ট্রিটমেন্ট করছেন কিন্তু সারছে না, অন্যের কাছে অ্যাডভাইস দিয়েছেন। তো আমি ওনাকে বললাম যে দেখেন, যে এই ঠান্ডা কাশি শ্বাসকাশের 5টা টেস্ট আপনি এটা সিবিসি করবেন, দেখবেন যে সেখানে কোনো ইনফেকশন বা অন্য কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। একটা সিরাম আইজিই করবেন, দেখবেন যে অ্যালার্জিক কিনা পেশেন্ট। তারপরে একটা চেস্ট এক্সরে করবেন, লাংটা একটু দেখে নেবেন চেহারাটা। এরপরে হলো কি একটা এক্সরে পিএনএস করবেন। দেখা গেল অনেক সময় যে যদি সাইনোসাইটিস থাকে, নেজাল মিউকাসের মধ্যে থিকেন থাকে, তাহলে এটা একটা এভিডেন্স যে পেশেন্টের অ্যালার্জিক এবং অ্যাজমা থাকতে পারে। লাস্টলি একটা স্পারমেট্রি করবেন। যদি স্পারমেট্রি না করেন তাহলে আপনার ইভালুয়েশনটা ইনকমপ্লিট হবে। তো কথায় কথায় উনি বলেন ঠিক আছে আমি সবই করবো। উনি চলে গেলেন, আমার সেন্টারে গেলেন। যাওয়ার পরে দেখা গেল যে সে শুধুমাত্র 1 সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড সে শুধু ব্লো করছে। যে পারফর্মার, সে খুব এক্সপার্ট একজন পারফর্মার, কিন্তু এই যে ডাক্তার এবং ডাক্তার ছেলে এদের দেখে সে পাজল হয়ে গেছে। তো এটা তো অ্যাকসেপ্ট করা যায় না, সেখানে কোনো ভালো রেজাল্ট আসে নাই। তো আমি সিম্পলি ওই ছেলেটাকে দেখাইলাম যে বাবা এটা তো কঠিন কিছু না, তুমি কেন পারলা না? আমি ধরে রাখতে পারছি না। এটা তো না পারার কিছু নেই, তুমি একটা লম্বা শ্বাস নিয়ে পুরো শ্বাসটা পাইপে ফেলবা, ছাড়বা, পুরা শ্বাস বাইরে ফেলবা না, এটা না পারার কিছু নেই। এটা বলে যখন পাঠানো হলো, দেখা সুন্দর একটা স্পারমেট্রি করে নিয়ে আসছে এবং সেখানে তার অ্যাজমা ডায়াগনোসিস হলো। তাহলে সে কিন্তু অ্যাজমা ভুগতেছিল, কিন্তু এটা প্রমাণ করার কোনো রাস্তা ছিল না এবং তার যে ইনহেলার দরকার সেটাকে বলার কোনো সুযোগ ছিল না। আসলে এই জন্য যেটা, যে এটা কিছুই না, যে আপনি একটা বেলুনে ফু দিচ্ছেন, বাচ্চারা ছোট বাচ্চারা বেলুনে ফু দেয়, অথবা আপনি যে এই যে আমরা যে ফুটাই, তাই না? যে ছোটকালে আমরা সবাই এটা করছি, হ্যাঁ কি জন্য বলে এটা, বাবল বাবল বাবল, হ্যাঁ বাবল গেম, তাই না? বাবল ফুটানো। আসলে কিন্তু এখানে একটু টেকনিকে বাতাসটা দিতে হয়, শুধু বাতাস দিলে কিন্তু এটা হয় না। জাস্ট আপনি কি, যে আপনি বড় একটা শ্বাস নিয়ে পুরো শ্বাসটা আপনি এই পাইপের মধ্যে ফেলবেন, as hard as possible at fast as possible, অর্থাৎ যত দ্রুত পারেন এবং যত বেশি পারেন, যত দ্রুত পারেন যত বেশি পারেন আপনি পুরো বাতাসটা এই পাইপে দিবেন যতক্ষণ আমি না বলবো। ঠিক আছে না? এখন আমাদের অনেক পালমোলজিস্ট বিভিন্ন সেন্টারে আছেন এবং অনেকেই এক্সপেরিমেন্ট করতেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো কেউই ভালো স্পাইরোগ্রাম তৈরি করতে পারছেন না এবং কেউ রিপোর্ট করছেন না, কারণ রিপোর্ট করার মতো হয় নাই। এবং রিপোর্ট করলেও দেখা যাচ্ছে যে অনেকে বলতেছেন যে ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, নট, এবং মেশিন এখন বলে দেয় ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, নট রিপোর্টেবল, বলে দিচ্ছে। তাহলে আপনাকেই এটা তত্ত্বাবধান করতে হবে। ইউ আর দ্য পালমোলজিস্ট। যদি আপনি পালমোলজিস্ট হন অথবা যে কোনো ফিজিশিয়ান হন, আপনি কিন্তু এটা বুঝলে আসলে আপনি কিন্তু করতে পারবেন না। আরো একটা জিনিস, এটা যেটা ভুল হয়েছে, যখন এই এক্সপেরিমেন্টটি যখন নাকি চালু হয়েছে তখন থেকে মনে করা হয়েছিল এটা মনে হয় পালমোলজিস্ট নিজেই করতে হবে, এটা অন্য কেউ করতে পারবে না। এবং এখানেই সবচেয়ে বেশি এই টেস্টটা নিয়ে ঝামেলা হচ্ছে, যে আমাদের সিনিয়র এটা জানেন না। কারণ হলো যে এটা চালুই হয়নি, কারণ একটা ইসিজি টেকনোলজিস্ট করে দিচ্ছে, বড় বড় টেস্ট সব টেকনোলজিস্টই করতেছে। এখন এই পালমোলজিস্ট বেচারা 500 1000 টাকা 2000 টাকা ভিজিট নেয়, এই একটা ফুড টেস্ট মানে 500 টাকার জন্য 200 টাকার জন্য বা 1000 1000 টাকার জন্য এই 1 ঘন্টা সময় দেওয়া তার জন্য তো সম্ভব না। একটা টেস্ট করতে তো মিনিমাম আপনি
অন্তত 4-5টা বলো দিতে হবে। তো 4-5টা বলো দিতে গেলে 4-5 মিনিট চলে যাবে। এরপরে আবার আপনাকে দিয়ে ব্রঙ্কো ডাইলেটর দিয়ে রিভার্সিবিলিটি করতে হবে। পরে আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পরে দেখতে হবে। তো সব মিলে তো ঘন্টাখানি সময় যাবে। তো এই 500-1000 টাকার জন্য তো কি 1 ঘন্টা সময় দিবে না? তাহলে আপনাকে কি করতে হবে? এটা টেকনোলজিস্ট তৈরি করতে হবে। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আমাকে এটা বাধা দিলেন যে তুমি যে করতেছো যে দেশে মানে টেকনোলজিস্ট তৈরি করতেছো এটা করার জন্য, এটা তো ভুল স্টেপ। আমি ওনাকে সম্মানে বললাম যে স্যার আপনারা তো পারেন নাই, নিজেরা তো করতে পারেন নাই টেকনোলজিস্ট ছাড়া, তো সুতরাং এটা টেকনোলজি ছাড়া তো সম্ভব না। এই জন্য এই টেকনোলজিস্ট আপনাকেই তৈরি করতে হবে। আপনি যদি চান আপনি পারবেন, এটা কঠিন কিছু না। সাধারণত আমাদের যারা সাপ্লায়ার, যারা এক্সপেরিমেন্টাল মেশিন বিক্রি করে, এরা কোত্থেকে শিখে আসছে এবং এরা আপনাকে বলে দেবে। আপনি যখন একটা মেশিন কিনবেন বা কোনো ল্যাব যখন মেশিন কিনে তাদেরকে বলে যে ঠিক আছে রোগীর নাম, বয়স, হাইট, ওয়েট, সেক্স দিয়ে দিবেন, দিয়ে ফু দিতে বলবেন, হয়ে যাবে। কিন্তু ফু দিলে তো হবে না। ফুটা আপনি যদি মনে করেন এক্স রে করবেন, এক্স রে দাঁড়াই ছবি নিলে হয়ে গেল? সেটার একটা অ্যাটিটিউড আছে, একটা অ্যানাটমিক্যাল পজিশনে তাকে দাঁড়াইতে হবে, শ্বাস নিয়ে দাঁড়াইতে হবে, বেশ কিছু টেকনিক আছে। এখন এটা যদি না হয় তাহলে গুড কোয়ালিটি এক্স রে হবে না, তখন সেটাকে আপনাকে মিনিমাইজ করে রিপোর্ট করতে হবে। ঠিক ওইরকম যে কোনো টেস্টের একটা সিস্টেম আছে, ওয়ে আছে, এক্সপেরিমেন্টেড ওয়ে আছে, যে কি যে পেশেন্টটা একটা বড় শ্বাস নিবে, একদম সে যত পারে ম্যাক্সিমাম ইনহেলেশন করে একদম টোটাল লাং ভলিউম, এবং দেরি না করে ওই পুরা ফুটা, দেরি না করে পুরা ফুটা পাশের থেকে যিনি থাকবেন টেকনোলজি বলতে থাকবেন, ছাড়তে থাকুন, ছাড়তে থাকুন, ছাড়তে থাকুন, ছাড়তে থাকুন, অ্যাটলিস্ট 10 সেকেন্ড, 6 সেকেন্ড, কমপক্ষে 6 সেকেন্ড যদি সে ছাড়তে পারে তাহলে একটা গুড কোয়ালিটি এক্সপেরিমেন্ট হবে। আমার কথাটা ক্লিয়ার হয়েছে কিনা? আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা বলতে চাচ্ছি কি হাউ টু পারফর্ম এক্সপেরিমেন্টরি। এক্সপেরিমেন্টরি আসলে কোনো কঠিন কিছু না। এটা হলো এটার জন্য যে এক্সপেরিমেন্টরি যে রিপোর্টটা আসবে সেই রিপোর্টটাকে আবার আমাকে একটা স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করতে হবে। সেই স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করার জন্য পেশেন্টের কি কি লাগবে? অ্যাটলিস্ট লাগবে তার এজ, হাইট এবং তার সেক্স, এই তিনটা ম্যান্ডেটরি। কারণ যেহেতু এজ হিসাবে কিন্তু লাং ভলিউমটা ছোট বড় হয়, ভাইটাল ক্যাপাসিটি ছোট বাচ্চার যা হবে আমার তা হবে না, আবার বয়স্ক আমরা যারা বয়স্ক আমাদের যেটা হবে ইয়ংদের তা হবে না, বেশি হবে। এই জন্য এটা মহিলাদের পুরুষদের ভেরি করবে। এই জন্য এই তিনটা হলো ম্যান্ডেটরি। একটা হলো কি যে এজ, হাইট এন্ড সেক্স। এছাড়া আরো কিছু আছে, ওয়েট, এথনিসিটি, স্মোকিং হিস্ট্রি, এই সবগুলোর সাথে কম্পেয়ার করে স্ট্যান্ডার্ডাইজ করা আছে। সেইখান থেকে স্ট্যান্ডার্ডাইজের সাথে আমি যে টেস্টটা করছি যে পেশেন্টের, তারও বয়স, তার হাইট, ওয়েট, এজ, সেক্স, এথনিসিটি এগুলো ঢুকাইলে একটা কম্পারেবল রিপোর্ট তৈরি হয়। তখন আমি রিপোর্ট করতে পারবো যে এই পেশেন্টের যে রিপোর্টটা আসছে সেইটা তার স্ট্যান্ডার্ডের সাথে, তার হাইট, ওয়েট, এজ, সেক্স এর সাথে কতটুকু সামঞ্জস্যিক বা নর্মাল কি অ্যাবনর্মাল। সেই জন্যই আমাকে ওই ইনপুট গুলো দিতে হবে, না দিলে আপনার মেশিন কিন্তু মানে আপনাকে অ্যালাউ করবে না চেষ্টা করার জন্য। সেটা খুব সাধারণ জিনিস, সেটা সবাই করতে পারে। কিন্তু টেকনিকটা হলো এটা ভেরি সিম্পল, যে আপনি ওইগুলো ইনপুট দিয়ে আপনাকে ভাইটাল ক্যাপাসিটি যেতে বলবে, ওখানে যে আপনি যখন ক্লিক করবেন তখন পেশেন্ট কি করবে? বড় একটা ফু নিয়ে পুরা ফুটা স্পাইরোমিটারের মধ্যে যত দ্রুত পারে ছাড়বে, যতক্ষণ পারে ছাড়বে, বিরামহীন, কমপক্ষে 6 সেকেন্ড। এই সিম্পল কথাটা যদি আপনার টেকনোলজিস্টকে শিখাইতে পারেন তাহলে সে পেশেন্টকে শিখাইবে, যে পেশেন্টকে বলবে যে দেখেন এটা খুব একটা সহজ টেস্ট, এখানে আমি রক্তও নিব না আর আমি কোনো কাটাছেড়াও করবো না, আপনি কোনো কষ্টও পাবেন না, কিন্তু আপনাকে একটু পরিশ্রম করতে হবে। কি যে আপনাকে আপনার ফুসফুসটা ভালো আছে না মন্দ আছে এইটা তো স্যারে দেখতে দিয়েছেন, তো এটার জন্য আপনাকে আপনার ফুসফুসের ম্যাক্সিমাম ক্যাপাসিটি অনুযায়ী শ্বাস নিতে হবে
এবং পুরো শ্বাসটা আমার মেশিনে ফেলতে হবে। তাহলে আমি বুঝতে পারবো যে আপনার ফুসফুসের মেজারমেন্টটা, এবং স্যারে আপনার ভালো একটা চিকিৎসা দিতে পারবে। এই কথা যদি পেশেন্টকে বলে, পেশেন্ট সহজে গ্রহণ করবে। সেকেন্ড হলো যে আপনি যদি সঠিকভাবে মানে ফু দিয়ে থাকেন, তাহলে আমি যতবার আপনাকে ফু দিতে বলবো ততবারই একই রকম হবে, অর্থাৎ গ্রাফটা একটার উপরে আরেকটা পড়বে। আর যদি এটা সঠিক না হয় তাহলে কি হবে, গ্রাফটা একটার উপরে আরেকটা পড়বে। দিস ইজ আ সিম্পল থিং। এটা যদি আমার টেকনোলজিস্ট পেশেন্টকে বুঝাইতে পারে, অবশ্যই পেশেন্ট তাকে কোঅপারেট করবে। এই এই কথাটা টেকনোলজিস্টকে বুঝাইতে হবে যে দেখেন, কেউ কিন্তু স্পাইরোমেট্রি শিখে আপনার কাছে করতে আসেননি, আপনি করতেছেন, আপনাকে আমি শিখাইছি। এখন এই শেখানোটা আপনি পেশেন্টকে শিখাইতে হবে, ভেরি সিম্পল থিং। তাকে সাহস দিতে হবে যে আপনি যেরকম দেখেন আমরা এই যে ব্রঙ্কাস্কোপি করি, তো ব্রঙ্কাস্কোপি করার সময় কিন্তু পেশেন্ট একটু লাফালাফি করে, অনেক মেয়ে আছে, ছেলে আছে, ঢুকতেই চায় না। তো তাকে একটু সাহস দিলে যে বাবা, আমি তোমাকে কোনো কষ্ট দিব না, আমি তোমার কোনো কাটাছেড়া করবো না, আমি তোমাকে নাক দিয়ে একটা ছোট্ট নল ঢুকাবো, তুমি কোনো টেরও পাবো না, আমি তোমাকে নাক গলা তোমাকে অবশ করে নিয়েছি, তুমি টেরও পাবো না, যদি কোনো টের পাও, ব্যথা পাও, তুমি আমাকে বলাই বন্ধ করে দেবে। তো দেখা যায় যে একদম কুল অ্যান্ড কাম ডাউন হয়ে যায়, শুয়ে থাকে, আস্তে কেউ ঢুকাই দিলে টেস্ট হয়ে গেল। তো অত বড় একটা টেস্ট আপনি করছেন, হ্যাঁ, যেটা মেশিন ঢুকাচ্ছেন, কত কিছু কাটাছেড়া, সেইটা পেশেন্ট অপারেট করে, আর সিম্পল সে বুক ভরে শ্বাস নিয়ে শ্বাসটা ফেলবে, এইটা কেন পারবে না? ভেরি ইজি, এবং এটা সবার পক্ষে সম্ভব। এই জন্য কি বলছে, উইথ উইথ দ্য অ্যাভেলেবিলিটি অফ পোর্টেবল মেশিন দ্য মিটার ইট ক্যান বি পারফর্ম অলমোস্ট এনিহ্যার। আপনি ছোট্টখাটো একটা জায়গাটা করতে পারেন, আপনার চেম্বারও করতে পারেন, আপনি ছোট্ট একটা স্পেসের মধ্যে করতে পারেন। উইথ দ্য রাইট ট্রেনিং ইট ক্যান বি পারফর্ম বাই এনিবডি। এটার জন্য, এই টেস্টটা করার জন্য খুব বেশি শিক্ষিত ছেলেপেলের দরকার হয় না। এটা সিম্পলি একটা ছেলে যে একটু মানে এবিসি জানে, নাম লিখতে পারে, কম্পিউটারে ইনপুট দিতে পারে, তার পক্ষে সম্ভব। ক্লিয়ার? তাহলে আমরা ফার্স্ট পার্টে যেটা আমরা 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 আলোচনা করলাম যে হাউ টু পারফর্ম এ গুড কোয়ালিটি এক্সপেরিমেন্ট্রি। কারণ হলো, এই এক্সপেরিমেন্টটি আপনি করলে হবে না, এটার গ্রহণীয়তা থাকতে হবে। সেই গ্রহণীয়তাটা কি? সেটা হলো অ্যাকসেপ্টেবিলিটি, এবং সেইটাকে আপনার রিপ্রোডিউস করতে হবে। যে আপনি যে রিপোর্ট দিবেন সেটা ক্লিনিশিয়ানকে গ্রহণ করতে হবে। রিপ্রোডিউসিবিলিটি, এই অ্যাকসেপ্টেবিলিটি এবং রিপ্রোডিউসিবিলিটি থাকতে হবে। আমরা সেইটা আসবো, সেই জন্য এই কথাগুলো বলা হইতেছে। যদি এইভাবে কেউ টেস্ট করে তাহলে সে তার টেস্টটা অ্যাকসেপ্টেবল হবে এবং রিপ্রোডিউসিবল হবে। কারণ কি আমরা বলছি কি যে পেশেন্টকে আমরা কি বলতে বলবো, যে আপনি যদি সঠিকভাবে ফু দেন তাহলে প্রতিবারই একটা গ্রাফ হবে, ডিম্বাকৃতিক গ্রাফ, এবং সেটা প্রতিবার একই রকম, একটার উপরে আরেকটা পড়তে থাকবে। আচ্ছা, এখন এখানে যে অ্যাকসেপ্টেবিলিটি এবং রিপ্রোডিউসিবিলিটি, এটা কিন্তু অ্যাকচুয়ালি যিনি টেস্ট করতেছেন ওনাকেই বুঝতে হবে। টেস্ট করার পরে কিন্তু এটা বোঝার আর কেমন কোনো সুযোগ থাকবে না, কম থাকবে অ্যাটলিস্ট। এই জন্য এই যে অ্যাকসেপ্টেবিলিটি এবং রিপ্রোডিউসিবিলিটি যে কথাগুলো আছে, এইগুলো কিন্তু যিনি টেস্ট করতেছেন তার কিছু বেসিক ধারণা থাকতে হবে। এখন আমার যেহেতু টেস্ট করবেন একজন টেকনোলজিস্ট, সে হয়তো এসএসসি পাস, 8-9 পাস, সে কিন্তু ওই যে অ্যাকসেপ্টেবিলিটির বিভিন্ন কথা, যে একটা স্মুথ কন্টিনিউয়াস কার্ভ, হয়তো সে বললে বুঝবে যে হ্যাঁ ডিম্বাকৃতির গোলাকার কার্ভ হবে, হ্যাঁ, ডিভয়েড অফ আর্টিফেক্ট, যে কোনো আর্টিফেক্ট থাকবে না, সেটা হয়তো সে বুঝবে, কোনো বাঁকাচোরা বা কিছু থাকবে না। কিন্তু যদি যখন বলা হয় যে যে দুইটা গ্রাফের মধ্যে এফভিসি বা এপিভি1 এর ডিফারেন্সটা প্রথমটার থেকে দ্বিতীয়টা 0.5 লিটার বা মানে 1.5 লিটার, অর্থাৎ 150 ml বা 200 ml এর বেশি হবে না, এ কিন্তু সে মাপতে পারবে না। আপনি টেস্ট করলে আপনি মাপতে পারবেন, কষ্ট হবে। সুতরাং এইটা উচ্চ থাকবে। আমি টেকনোলজিস্টকে শিখাইবো, সে একটা কি করবে, একটা স্মুথ কন্টিনিউয়াস একটা ডিম্বাকৃতির কার্ভ তৈরি করে দেবে পেশেন্টকে দিয়ে, এবং কয়েকবার সে ফু দেওয়া হবে, প্রত্যেকবার একটার উপরে আরেকটা পড়বে। যদি এইরকম হয়, একটার উপরে আরেকটা কার্ভ পড়ে, তাহলে পরে এটা অ্যাকসেপ্টেবল হবে, রিপ্রোডিউসিবল। ঠিক আছে? এখন এই যে আমি একটা গ্রাফ করলাম, একটা ব্লো দেওয়া একটা পেশেন্টকে আমি যখন একটা গ্রাফ করব, তখন কি হবে, তখন দুইটা গ্রাফ তৈরি হবে। একটা হলো কি, এই যে আমরা মেশিনে বলছিলাম যে আমি ফু দিচ্ছি, এখন এই ফুর যে মেজারমেন্ট, সেটা একটা হলো যে শুরু থেকে শেষ পর্যন্ত
এখান থেকে যদি আমরা মনে করি যে এটা আসছে না, যে আমরা একটা শ্বাস নিলাম, সেই শ্বাস নেওয়াটা যে ইন্সপিরেশনটা সেটা কিন্তু এখান থেকে শুরু হলো, যে ফুল ইন্সপিরেশন নিয়ে আমি কি করলাম, এক্সপিরেশন করলাম। এই র্যাপিড এক্সপিরেশন হয়ে পিকে যে এটা আবার কমে যে এখানে যে শেষ হলো। আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফ, আমার এখানে একটা আসতেছে, ওই এটা বুঝতেছি না পার্টটা। আচ্ছা, তাহলে কি হলো যে পেশেন্ট যখন ফুল ইন্সপিরেশন নিল তখন ইন্সপিরেটরি একটা ফলো ভলিউম লুপ হলো। এখন অ্যাকচুয়ালি ইন্সপিরেশন যেখান থেকে নিচ্ছে এখান থেকে কিন্তু একদিকে যাচ্ছে ভলিউম, আরেকদিকে যাচ্ছে হলো কি তার ফ্লো রেট। ফুল ইন্সপিরেশন নেওয়ার পরে যখন সে এক্সপায়ার করতেছে তখন ভলিউম এদিকে যাচ্ছে আর এদিকে যাচ্ছে কি ফ্লো রেট। এখন ফ্লো রেট শুরুতে কি ছিল, 0। আমি যখন ফুল ইন্সপিরেশন যখন শেষ করলাম তখন কিন্তু মোশন 0 হয়ে গেল, কোনো মুভমেন্ট নাই। যখন আমি ফু দেওয়া শুরু করলাম 0 থেকে শুরু হয়ে কি হলো, একটা পিকে চলে গেল। এই ফ্লোটা 0 থেকে বাড়তে বাড়তে লিটার পার সেকেন্ড, প্রথম হতো 0 ছিল 0 লিটার পার সেকেন্ড, 1 লিটার পার সেকেন্ড, 2 লিটার পার সেকেন্ড, 3 লিটার, 4 লিটার, 5 লিটার, 6, 7, 8, 9, 10, এভাবে হতে হতে কি হলো, একটা পিকে চলে গেল। এই পিকে যে গেল ফ্লোটা, এই পিকে যাওয়াটা দ্রুত হইতে হবে, এই পিক ফ্লোতে যাওয়াটা দ্রুত হইতে হবে, এই গ্রাফটা দ্রুত হইতে হবে। পিকে যাওয়ার পরে কি হবে, সে কিন্তু আস্তে আস্তে স্লো হতে থাকবে, স্লো হতে থাকবে, স্লো হতে স্লো একদম নিঃশেষ হয়ে যাবে, আবার 0-তে চলে যাবে। তাহলে এটা হলো এক্সপাইরেটরি ফ্লো, আর এটা হলো এখান থেকে এই পর্যন্ত এক্সপাইরেটরি ভলিউম, হলো এক্সপাইরেটরি ফ্লো ভলিউম লুপ, আর এটা হলো ইনস্পিরেটরি ফ্লো ভলিউম। তাহলে এই লুপ দিয়ে আমি কি বুঝতে পারবো, এই লুপ দিয়ে বুঝতে পারবো তার ইন্সপিরেশনের সময় তার ফ্লো কেমন ছিল এবং ভলিউম কতটুকু ছিল। আসলে ইন্সপিরেশনের সময় যে ভলিউম হবে এক্সপিরেশনের সেম ভলিউম, কিন্তু এক্সপ্রেশনের সময় তার 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 ফ্লোটা কেমন ছিল এবং এই ফ্লোটা বিভিন্ন সময় কেমন ছিল সেটা আমি এই ফ্লো ভলিউম লুপ, এটাকে বলা হচ্ছে একটা লুপ। একটা আমরা যে রশি একটা লুপ তৈরি করি, ঠিক এটা একটা লুপ, এটার নাম হলো ফ্লো ভলিউম লুপ। এই লুপটা রিপ্রেজেন্ট করছে ইনস্পিরেটরি লুপ এন্ড এক্সপিরেটরি লুপ। এখানে এই মধ্যখানে এটা হলো ভলিউম, 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 4 লিটার, 5 লিটার, আর এই রেখাটা এবং এই রেখাটা এটা হলো ফ্লো নির্দেশ করছে। ফ্লোটা শুরুতে যে ইন্সপিরেশন 0 ছিল, পিকে ওঠার পরে আবার 0-তে আসছে, ঠিক এক্সপিরেশনের সময় 0 ছিল, এটা পিকে যে আবার 0-তে চলে আসছে। এখন যদি আমরা চিন্তা করি তাহলে বুঝতে পারবো, দেখেন আমরা যদি এখানে আসি পরেরটাতে, তাহলে যদি আমরা এটাই মনে করি যে ইনস্পিরেটরি ফলো ভলিউম লুপ, এক্সপিরেটরি ফলো ভলিউম। এখন এই এক্সপ্রেশনটা ধরি আমরা, কারণ ইনস্পিরেটরি ফলো ভলিউমটা আসলে শুধুমাত্র আপার এয়ারে অবস্ট্রাকশনের জন্য আমাদের দরকার। এই জন্য আমি যেটা বলতে চাই এইটা আমাদের বেশি ধর্তব্য না। দেখেন স্ট্যান্ডার্ড কার্ভের জন্য এটা দরকার না, শুধু এক্সপিরেটরি হলে দরকার, যথেষ্ট। আমাদের যে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ যেটা আমরা অ্যাজমা, সিওপিডি, একো, এগুলো বুঝতে গেলে আমার এই ফলো ভলিউম লুপটা দরকার, এটা দরকার। এই ইনস্পিরেটরি ফলো ভলিউম লুপটা দরকার হলো শুধুমাত্র আপার এয়ারে অবস্ট্রাকশন বোঝার জন্য, যেটা এখন আর প্রয়োজন হয় না। কারণ এক সময় হয়তো ব্রঙ্কাস্কোপি ছিল না, ল্যারিঙ্গোস্কোপি ছিল না, এই জন্য আপার এয়ার বোঝার জন্য এটা দরকার ছিল। এখন এগুলো আর তেমন প্রয়োজন নেই। এখন আমার দরকার মেইনলি হলো এক্সপিরেটরি ফলো ভলিউম। যেহেতু এখন করোনা একটা পেশেন্টের ইনফেকশনের একটা চান্স আছে স্প্রেডিং এর, এই জন্য আমি যদি শুধু এক্সপায়ার করি, ইনস্পায়ার না করি, তাহলে কিন্তু আমি পেশেন্টকে সেভ করতে পারি যে ট্রান্সমিশন মানে কি জানো ইনফেকশন হওয়া, যে ক্যারিং অফ ইনফেকশন ফ্রম দিস পেরিমিটার। ঠিক আছে না? এটা হলো যে আপনি তাকে ই করলেন কি জন্য, পেশেন্টটা আসলে তাকে আপনি স্যানিটাইজ করে দিলেন হাতটা, প্রয়োজনে গ্লাভস পরাই দিলেন কোনো, হ্যাঁ। এবং সবচেয়ে বড় যে স্পেরিমিটারের একটা ভালভ আছে সেটা হলো ব্যাকটেরিয়াল ভাইরাল ভালভ। এটা আসলে প্রত্যেকের জন্য আলাদা হওয়া দরকার, হ্যাঁ, যেটার মধ্যে মাউথ পিস আছে এবং ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে সাক করার জন্য ভিতরে একটা আছে, লেয়ার আছে। তো ওইটা প্রত্যেক পেশেন্টের আলাদা দেন তাহলে তো খুবই ভালো, আর যদি না দিতে পারেন তাহলে শুধু খালি এক্সপিরেশনটা নিলে আপনার যথেষ্ট হবে। এই
এখন আপনি এইটাকে যদি ইগনোর করেন, শুধু এইটা ধরেন, তাহলে কি হলো যে এক্সপ্রেশন করলো, আমার ফ্লোটা কম ছিল, মানে ফ্লোটা আস্তে আস্তে বাড়ছে, পিকে চলে গেল, তাহলে এটা হলো পিক এক্সপাইরেটরি ফ্লো। এখন এই ফ্লোটা যাচ্ছে 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 যে আবার জিরো হচ্ছে। তো এটাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। 25% অফ দ্য ভাইটাল ক্যাপাসিটি যদি চলে যায়, তখন যে ফ্লো থাকে সেটাকে বলা হইতেছে এফিএফ, অর্থাৎ ফোর্স এক্সপাইরেটরি ফ্লো ইন 25% অফ দ্য ভাইটাল ক্যাপাসিটি। 50% যদি ভাইটাল ক্যাপাসিটি চলে যায়, তাহলে পরে এফিএফ 50, আর যদি 75 যায় তাহলে 75%, অর্থাৎ এফিএফ 75%। এখানে তো 100% চলে গেল। এখন এইটার প্রয়োজনীয়তা কি, এইটা আমি একটু এক্সপ্লেইন করব। আসলে প্রথম সেকেন্ডে যে বাতাসটা যাচ্ছে, আমরা বললাম 80%, এই বাতাসটা আসলে কোথা থেকে আসে? ক্যান ইউ সে? ধরেন আমাদের মানে যে এয়ারওয়ে হলো লার্জ এয়ারওয়ে, তারপরে এটাকে ব্রাঞ্চিং হয়ে স্মল এয়ারওয়ে হচ্ছে, মিডিয়াম এয়ারওয়ে, সাইজ এয়ারওয়ে হচ্ছে, স্মল এয়ারওয়ে হচ্ছে। তাহলে ফার্স্ট প্রশ্নের যে এয়ারওয়ে, মানে যে এয়ারটা, এই যে ফ্লো যেটা আসলো, যে হাই ফ্লো দিয়ে অনেক বাতাস বের হলো বেশি ভলিউমে, এই বাতাসটা আসলে কোথা থেকে আসে? ক্যান এনিবডি সে? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, আমি বলি, হয়তো আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি বুঝতেছি না। এই বাতাসটা হলো লার্জ এয়ারওয়ে থেকে আসে, ট্রাকিয়া, দেন লার্জ ব্রঙ্কাই, দেন মিডিয়াম সাইজ ব্রঙ্কাই। এই যে উপরের যে এয়ার, এখানে ক্যালিবারও বড়, বেশি বাতাস থাকে, এই বাতাসগুলো বের হচ্ছে। দেন মিডিয়াম সাইজ এয়ার, দেন লাস্টে কি হচ্ছে, স্মল সাইজ এয়ার থেকে এখানে আসছে। এই জন্য যেটা আমরা বলবো, দেখেন এর পরবর্তী থেকে আমরা দেখছি যে একটা নর্মাল ভলিউম, যে ফ্লো ভলিউম লুপ যদি এরকম হয় নর্মাল পার্সনে, তাহলে কি হবে? যাদের সিওপিডি, এটা হলো সিওপিডি, তাদের কি হচ্ছে, তাদের লাস্ট পার্ট অফ দা ফ্লো কি হচ্ছে, কমে যাচ্ছে। কারণ কি? এটা হলো স্মল এয়ারওয়ে, মেইনলি সিওপিডিতে কি হয়, স্মল এয়ারে এফেক্টেড হয়, স্মল এয়ারে অবস্ট্রাকশন হয়। তাদের লার্জ এয়ারে হয় না, দাম লার্জ এয়ারে হয়, এই জন্য কি হচ্ছে, পিক কমে যাচ্ছে। কিন্তু স্মল এয়ারে বেশি হওয়ার কারণে এখানে স্কুপিং আউট হচ্ছে, স্কুপিং আউট, এটা চামচের মতো হয়ে যাচ্ছে, কনকেভ আউটওয়ার্ডস। হ্যাঁ, কনকেভ আউটওয়ার্ডস হয়ে যাচ্ছে। কিসের কারণে? যে তার স্মল এয়ারটা বেশি ইনভলভ হয়েছে। আর অ্যাজমাতে কি হচ্ছে, দিস ইজ দ্য অ্যাজমাতে কি হচ্ছে, যে তার স্মল এয়ারওয়ে থেকে লার্জ এয়ারে বেশি ইনভলভ হয়েছে, স্মল এয়ারওয়ে হয়েছে, এজন্য কি হচ্ছে, এখানে পিক অতটা কমে নাই এবং স্মল এয়ারে অতটা অবস্ট্রাকশন দেখায়নি, টোটাল অ্যাজ এ হোল একটা অবস্ট্রাকশন দেখাচ্ছে। আর যেটা রেস্ট্রিকটিভ লাং ডিজিজ যেটা হয়, আইএলডি তে যেটা হয়, অ্যাকচুয়ালি আইএলডি বা অন্যান্য রেস্ট্রিকশনে যেটা হয়, মাসকুলার নিউরোপ্যাথিতে, মায়োপ্যাথিতে, তারপরে যদি চেস্ট ওয়াল ডিফর্ম হয়, যে চেস্ট ওয়াল ডিফর্ম হয়, সেখানে যে রেস্ট্রিকটিভ প্যাটার্ন আছে, সেখানে কি হয়, সেখানে কিন্তু এই পিকও কমে যায়, সবগুলো সাইমালটেনিয়াসলি ইকুয়ালি আর কি, একটা প্রপোর্শনালি একটা ছোট গ্রাফ হয়। এই কথাটা আমরা বুঝতে পারছেন কিনা? এই কথা বুঝতে পারেন, তাহলে আপনারা গ্রাফ দেখেই বুঝতে পারবেন যে আসলে এটা কোন ডিজিজের এক্সপেরিমেন্ট। ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি আবার একটু ভেঙে বলি, সেটা হলো যে আমরা শুধু এক্সপাইরেটরি লুপটাই বেশি গুরুত্ব দিব, এবং এখন কোভিড পিরিয়ডে আমরা শুধু এক্সপাইরেটরি লুপটা করব টু অ্যাভয়েড দ্য ইনফেকশন অফ দ্য পেশেন্ট, স্প্রেডিং অফ ইনফেকশন, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এই যে ফ্লো ভলিউম লুপ, এই লুপে এই যে যেদিকে ভলিউম, এটা হলো ভাইটাল ক্যাপাসিটি দেখাচ্ছে, আর যেদিকে হলো ফ্লো, এখানে ফ্লো রেট দেখাচ্ছে। এই ফ্লোটা ম্যাক্সিমাম মান হলো, এটা হলো পিক এক্সপাইরেটরি ফ্লো, যেটা পিএ বলি আমরা, এবং এখান থেকে এটা কমতে কমতে এটা জিরোতে চলে যাচ্ছে। এখন এই প্রথম ভলিউম যেটা আসে, ভলিউম অফ এয়ার,
এটা আসছে থেকে লার্জ এয়ারওয়ে থেকে আসছে, তারপরে মিডিয়াম সাইজ এবং তারপরে সর্বশেষ স্মল এয়ারওয়ে থেকে আসছে। সুতরাং যদি স্মল এয়ার অবস্ট্রাকশন হয় তাহলে এখানে স্কুপিং আউট হবে, যদি লার্জ এয়ার অবস্ট্রাকশন হয় তাহলে এটাই কমে যাবে। এখন তাই যদি হয় তাহলে ইন্সপিরেশনে তাই হবে। তাহলে ইন্সপিরেশনে কি হবে, লার্জ এয়ারে যদি হয় তাহলে ইন্সপিরেটরি লুপটা এরকম ব্লান্ট হয়ে যাবে। ঠিক এখানেও তাই, যদি লার্জ এয়ারে অবস্ট্রাকশন হয় তাহলে এটা হলো এক্সপিরেশন, তাহলে ইন্ট্রাথ্রাসিক যদি হয় তাহলে এই অংশটা ব্লান্ট হবে, আর যদি এক্সট্রাথ্রাসিক হয় তাহলে এই অংশটা ব্লান্ট হবে। ঠিক আছে, আমি ওই এক্সপ্লেনেশন এখন যাব না, এই জন্য যে আমি আসলে বেসিক এক্সপেরিমেন্টটা আপনাদেরকে শেখানো, মানে একটা আমি আলোচনা করতে চাচ্ছি। আসলে শেখানো তো সম্ভব না, আমি নিজেই ভালোভাবে শিখি নাই। আচ্ছা, আরো কিছু কথা আছে যে এই যে ফলভুলুম লুপ দিয়ে কিন্তু অনেক কিছু ডিটেক্ট করা যায়। আমি ওইদিকে যাব না, কারণ এইগুলো এখনো আন্ডার ইভালুয়েশন এবং এগুলো এখন কোনো অতটা ভ্যালু নেই, বা আমরা এটা আসলে আমরা ভালো জানি না, বা এটা প্রয়োজনীয়তা আমাদের নেই, কারণ ওইগুলো ডিটেক্ট করার জন্য অনেক কিছু টেস্ট আছে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে একটা স্পাইরোমেট্রি করার পরে একটা স্পাইরোগ্রাম তৈরি হয়, সেই স্পাইরোগ্রামটা এরকম হয়। এটা এই অংশ বাদ দিলে পরে আমাদের শুধু এক্সপাইরেটরি লুপ আমরা পাই। এইটাকে যদি দেখে আমি কোন ধরনের স্পাইরোমেট্রি ট্রেসিং কোন পেশেন্টের আমি ডিটেক্ট করতে যাই, সেটাকে বলা হয় জেস্টাল। অর্থাৎ কোনো কিছু ছবি দেখে সেটাকে অ্যানালাইসিস করা, সেটা হলো জেস্টাল একটা মেথড। এই মেথড, তাহলে বলেন তো এই পেশেন্টটা, এই যে একটা স্পাইরোগ্রাম এখানে আছে, এই স্পাইরোগ্রামটাকে আমি কোন পেশেন্টের বলতে পারি? Can anybody say? এখানে স্যার ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড এটা কমে গেছে। না, আপনি কিন্তু এই নিচের দেখেন না, আপনি শুধু গ্রাফ দেখে বলেন এই গ্রাফটা কোন ধরনের গ্রাফ মনে হচ্ছে, এটাকে রেস্ট্রিক্টিভ না অবস্ট্রাকটিভ? অবস্ট্রাকটিভ হলে অ্যাজমা না সিওপিডি? আমরা আলোচনা করলাম, দেখেন আবার বলি যে আমরা কি হয় অ্যাজমাতে, এটা হলো কি বলে যে ওভারঅল সমস্ত গ্লোবাল এয়ারে অবস্ট্রাকশন হয়। এই গ্লোবাল এয়ারে অবস্ট্রাকশনের জন্য এটা স্যার অবস্ট্রাকটিভ হতে পারে। ডেফিনেটলি এটা অবস্ট্রাকটিভ, কারণ এখানে দেখেন, এখানে এই যে একটা নরমাল কার্ভ দেখানো আছে, এই নরমাল কার্ভের সাথে এখানে বিভিন্ন ডিজিজের আলাদা, যেটা অ্যাজমা, এটা সিওপিডি, এটা হলো আইএলডি বা রেস্ট্রিকটিভ। তো এখানে দেখেন প্রি ব্রঙ্কোডাইলেটার লিমিট দেওয়া আছে, পোস্ট ব্রঙ্কোডাইলেটার লিমিট দেওয়া আছে। এখন প্রি ব্রঙ্কোডাইলেটার এর লিমিটে যেতে পারে না, এই পিকও যেতে পারে নাই এবং ভলিউমে যেতে পারে নাই, তাহলে পিকও কমছে ভলিউমও কমছে, অর্থাৎ এফভিসিও কমছে। কিন্তু এই কমাটা, এই স্কুপিং আউটটা অত কিন্তু বেশি হয়নি, প্রপোর্শনেটলি একটা স্পাইরোগ্রামের মতো মোটামুটি নরমাল কার্ভের কাছাকাছি আসছে। যদি এরকম হয় তাহলে এটা হলো একটা অ্যাজমা। কিন্তু এটা যদি স্কুপিং আউট যদি বেশি হতো তাহলে সেটা হতো কি সিওপিডি। দেখে সিওপিডির একটা গ্রাফ দেখে আসি। এই গ্রাফটা কি বলুন তো, এটা এটা কিরকম মনে হয়, তাই না? এখানেও কিন্তু সে, এখানে পিক অনেক কম এবং এখানে তো বেসলাইন টাচ করতে পারেই নাই, এবং সেটা স্কুপিং আউটটা অনেক বেশি, একটা এই যে স্পুন শেপ, হ্যাঁ, একটা এই যে ক্রিসেন্ট বা স্পুন শেপ, যে আউটওয়ার্ড কনকেভিটি, এই যে একটা গ্রাফ তৈরি হয়েছে, সেটা বোঝা যাচ্ছে যে তার অবস্ট্রাকশন অনেক সিভিয়ার এবং লাস্ট পার্ট অফ দ্য মানে ফ্লো খুব কমে গেছে, অনেক কমে গেছে। এখানে খালি ফ্লো গেছে কিন্তু কোনো ভলিউম হচ্ছে কিন্তু কোনো ফ্লো রেট হয়নি। তার মানে কি অবস্ট্রাকশন সিভিয়ার কোথায়, স্মল এয়ারে। কিন্তু এটা এটা দেখলে কি মনে হয়, এটা কি অতটুকু এরকম মনে হয় না? এখানে দেখেন যে পিক কমলেও, পিক পিক কমলেও সেই কমাটা অত বেশি না, এবং এখানে যে স্মল এয়ারে অবস্ট্রাকশন গ্লোবালি সব জায়গায় হয়েছে, হ্যাঁ, একদম লাস্ট পার্টে যে একদম যে অনেকটা প্লেটু হয়ে চলে গেছে এরকম, বুঝা গেছে? তাহলে এটা একটা হলো সিওপিডি আর এটা হলো অ্যাজমা। যদি আমরা প্রি ব্রঙ্কোডাইলেটার ধরি, পোস্ট যদি ধরেন, দেখেন একই অবস্থা, যে খুব বেশি রিভার্সিবল হয় নাই এবং দেখেন লাস্ট পার্টটা তার এই যে স্কুপিং আউট হয়ে হয়ে আছে।
কিন্তু এখানে লাস্ট পার্ট কিন্তু অলমোস্ট নর্মালের দিকে চলে গেছে, কিন্তু কিছু আছে। আচ্ছা, ওইখানে আমরা পরে আসি। তাহলে আমরা যদি বলি যে জেস্টাল মেথডে একটা, অর্থাৎ গ্রাফ দেখে একটা একটা অবস্ট্রাকশনকে বোঝা, এবং সেটা বুঝতে হলে মেইনলি বুঝতে হবে কোথায়, আপনার হলো এই ফলো ভলিউম। তাহলে আরেকটা লুপ আছে কি, টাইম ভলিউম কার্ভ। এটাকে কার্ভ বলি আমরা, এটা লুপ না, এটা যেরকম একটা লুপ, একটা রশি গ্রিড দিলে যে লুপ তৈরি করি আমরা, সেই লুপের মতো এদের নাম হচ্ছে ফলো ভলিউম লুপ। আর এটা হলো কি, সেটা কার্ভ, টাইম ভলিউম কার্ভ। এখানে ছিল ভলিউম এদিকে, আর এদিকে হলো ফলো, এদের বলে ফলো, এটা ফলো ভলিউম লুপ। আর এটা হলো কি, এটা হলো, এটার ভলিউম হলো এইদিকে, এটা হলো ভলিউম, আর এটা এদিকে হলো টাইম। হ্যাঁ, ওই যে আমরা শুরুতে দেখাইছিলাম কি, যে আমরা এক্সপেরিমেন্টে ফু দিচ্ছি, এই যে ফু দিচ্ছি, একদিকে ভলিউম যাচ্ছে, আরেকদিকে আমি টাইমও ধরতে পারি, অথবা আমি একদিকে ফ্লো ধরতে পারি। আমি যেরকম সেন্সর দেবো সেই সেন্সরে ধরবে। একই সাথে দুটোই থাকে, একটা টাইমের সেন্সর থাকে, আরেকটা হলো ভলিউম সেন্সর থাকে, এই ফ্লো সেন্সর থাকে। আর ভলিউম তো টোটালি আসে ডিটেক্ট করে। তাহলে একই সাথে কি করে, এক্সপেরিমেন্টে দুটো জিনিস তৈরি হয়, একটা হলো ফ্লো ভলিউম, আরেকটা হলো টাইম ভলিউম কার্ভ। এই টাইম ভলিউম কার্ভ থেকে আমরা সাধারণত এপি বিধান বাহির করি, যে এখানে হলো টাইম সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, হ্যাঁ, এরকম ভাবে ধরেন 10 সেকেন্ড এখানে ধরলেন। এখানে ফার্স্ট সেকেন্ডে কতটুকু ভলিউম আসলো, যে এটা হলো 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 4 লিটার যদি হয়, তাহলে ফার্স্ট সেকেন্ডে যদি আমি এখানে ধরি যে ফার্স্ট সেকেন্ড এটা, তাহলে হয়তো 4 লিটার হলো এপি বিধান। আর টোটালটা যদি আমরা ধরি কত লিটার, যদি এখানে ধরি এটা, তাহলে দেখা গেল হয়তো 5 লিটার বা যেটাই থাকুক, এই বরাবর যেটা আসবে লিটার, সেটা হলো এফবিসি। আর ফার্স্ট সেকেন্ডে যে ভলিউমটা হবে সেটা হলো এবিবি। ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। বুঝা গেছে স্যার না? জি স্যার, স্যার আমরা সাধারণত এক্সারসাইজ, স্পাইরোমেট্রিতে এক্সারসাইজের পর এটা কোন সময় করা হয়? এক্সারসাইজ। আচ্ছা, এটা তো আমরা পরে আসবো। হ্যাঁ, কোশ্চেন অ্যান্সার তো আমরা পরে আসবো, তাই না? ও, আমরা অনেক সময় নষ্ট করছি না। আচ্ছা, এখন তাহলে, আচ্ছা, আপার এয়ারে যে অবস্ট্রাকশন যেটা, সেটা টোটালটাই এরকম হবে যদি আপার এয়ারে ফিক্সড হয়। আর যদি আপার ওয়ে, যে আমরা বলছিলাম যে ইন্টারথোরাসিক যদি হয়, তাহলে হবে কি, এক্সট্রা মানে এক্সপাইরেটরি লুপটা ব্লান্ট হবে, আর যদি এক্সট্রা থোরাসিক হয় তাহলে ইনস্পাইরেটরি লুপটা ব্লান্ট হবে। এটা আপনারা দেখে নিন ভাই করেন। আচ্ছা, এখন হলো যে এই টেস্ট আমরা করলাম, একটা অ্যাকসেপ্টেবল স্পেক্ট্রাম তৈরি করার পরে এটাকে আমরা কি করব, আইদার ব্রঙ্কোডাইলেটর টেস্ট করব। আসলে স্পাইরোমেট্রি মানে স্পাইরোমেট্রি ব্রঙ্কোডাইলেশন টেস্ট, যদি এটা না করি তাহলে আমরা এটাকে ইন্টারপ্রেট করতে পারবো। এবং আমরা কি করতে পারি, ব্রঙ্কিয়াল চ্যালেঞ্জ টেস্ট করতে পারি। কিভাবে, যেটা আপনি কেবল বললেন, সেটা হলো কি এক্সারসাইজ করে আমরা ব্রঙ্কিয়াল চ্যালেঞ্জ করতে পারি। হ্যাঁ, সেটা সেটা হলো নিগোরাস এক্সারসাইজের পরে, 15 সেকেন্ডের, 15 মিনিটের পরে, একটা ভিগর এক্সারসাইজের পরে, অথবা আমরা মেথাফলিন বা হিস্টামিন, হাইপারটনিক স্যালাইন দিয়েও, মেডিডল দিয়ে আমরা এটা করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন এক্সপেরিমেন্টটিকে যদি আমরা বলি যে আমরা তাহলে এখানে কি কি প্যারামিটার পাই, এখানে আমরা মেইন প্যারামিটার হলো 3টা পাই। একটা হলো কি ভাইটাল ক্যাপাসিটি, যেটা আমরা বললাম, এবং ভাইটাল ক্যাপাসিটি ইন দা ফার্স্ট সেকেন্ড, সেটা হলো APV1। আচ্ছা, এবং ওই যে আমরা APF 25, 75 বা পিক এক্সট্রাভার্টিভ ফ্লো যেগুলো আমরা বললাম, আমরা সেইগুলো ওখানে পেলাম। পাওয়ার পরে তাহলে এটা আমরা কি করব, আমরা বললাম যে একটা স্ট্যান্ডার্ডের সাথে আমরা এটাকে কম্পেয়ার করব। যদি স্ট্যান্ডার্ডের সাথে 100% হয় তাহলে সবচেয়ে ভালো, অথবা যদি 80% অথবা তার কাছাকাছি হয় তাহলে সেটাও নর্মালের মধ্যে হয়। 80% অ্যাবাভ হলো নর্মাল। আচ্ছা, এখন এখানে যেটা আমি যে কথাগুলো বলছিলাম, যেখানে কি আসবে, যে অ্যাকসেপ্টেবল ক্রাইটেরিয়া হতে হবে, এক্সপেরিমেন্ট অ্যাকসেপ্টেবল হতে হবে এবং রিপ্রোডিউসিবল হতে হবে। এখন অ্যাকসেপ্টেবলটা কি, যেটা আমরা এতক্ষণ আলোচনা করছি, সেটা কি আমরা বললাম যে একটা স্মুথ কন্টিনিউয়াস কার্ভ হতে হবে। এই যে স্মুথ কন্টিনিউয়াস কার্ভ হবে যাতে কোনো আর্টিফেক্ট নাই, সেই আর্টিফেক্ট গুলো কি আমরা দেখাচ্ছি। আরেকটা হলো কি, যে গুড স্টার্ট, আমরা যেটা বলছি, এখানে স্টার্টটা এমন হবে যে র্যাপিড স্টার্ট হবে, এখানে ডিলে হতে পারবে না। হ্যাঁ, যে এখানে যে এখান থেকে এরকম হয়ে গেল, এরকম হবে না, একদম র্যাপিড, এরকম সাবলি এটা রাইজ করবে পিক ফলো পর্যন্ত। এবং গুড এন্ড অফ টেস্ট হবে, কি হবে, লাস্টলি একটা প্লে টু হবে, এই যে শেষে এসে একটা বিশেষ, এই যে
এই যে দেখেন যে এক্সপায়ার করছে, করার পরে আর যাচ্ছে না একই রকম থেকে যাচ্ছে, এই যে প্লেটু, এই যে লাস্ট ফিউ সেকেন্ড প্লেটু থাকবে, তাহলে এই টেস্টটা হলো অ্যাকসেপ্টেবল টেস্ট। এবং যদি এটা আমি ক্যালকুলেট করি মেজারমেন্ট, এটা দেখা গেল যে কথা আমরা বলছিলাম যে যে এখানে 2-3টা এখানে মেজারমেন্ট আছে, দেখেন এই প্রত্যেকটা একটার উপরে একটা পড়ছে। আমরা পেশেন্টদেরকে বা যে পারফর্মার তাকে এইটাই শিখাইতে হবে, একটার উপরে আরেকটা গ্রাফ পড়লেই হবে, একটার উপরে আরেকটা পড়লেই হবে। হ্যাঁ, এরকম যদি 2-3টা পড়ে তাহলে হবে। আর যদি এটা বিভিন্ন জায়গায় হয় তাহলে এটা গ্রহণীয় হবে না। এই ক্যালকুলেশনটা করতে পারলে তো খুবই ভালো, কিন্তু আসলে করার সময় এটা করা সম্ভব হয় না। আচ্ছা, আর রিপ্রডিউসিবল কি হবে, যে এরকম 2-3টা যে ব্লো দিল, এই ব্লোটার ডিফারেন্সটা যেটা আমরা বলছি যে 150 থেকে 200 ml এর কাছাকাছি হতে হবে। এই গুড স্টার্ট হতে হবে, এখানে এক্সট্রাপোলেটেড যে ইয়ার বলে 150 ml এর কম হতে হবে। অর্থাৎ এই যে গুড স্টার্ট হয়েছে এখানে এতটুকু হয়তো সামান্য এখানে গ্রহণ করা যাবে, বেশি গ্রহণ করা যাবে না। তাহলে কি হবে, এপি ভিয়ন কমে যাবে, তাহলে এপি ভিয়নটা কমে যাবে। এই জন্য এই গুড স্টার্ট হইতে হবে এবং গুড এন্ড হইতে হবে এবং স্মুথ কন্টিনিউয়াস কার্ভ হইতে হবে, ফ্রি ফ্রম আর্টিফেক্ট। হ্যাঁ, এখানে কিন্তু স্মুথ কন্টিনিউয়াস কার্ভ আছে 3টা, কিন্তু এটা ডিফারেন্সটা অনেক বেশি, সুতরাং এটা 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 অ্যাকসেপ্টেবল না এবং রিপ্রডিউসিবল না। যদিও এটা অ্যাকসেপ্টেবল কিন্তু রিপ্রডিউসিবল না। এখন দেখেন এখানে কি হবে, যে এটা একটা অ্যাকসেপ্টেবল এবং রিপ্রডিউসিবল একটা গ্রাফ। এখন আর্টিফেক্ট কি হতে পারে, এই যে এটা লেট স্টার্ট, মানে স্টার্ট করছে খুব স্লো স্টার্ট, তারপরে কি হয়েছে এখানে হলো রাইসটা খুব স্লো হয়েছে, পিক ফলো অনেক কমে গেছে, ব্রড লেট পিক অনেক দেরি হয়েছে, যেখানে পিক এখানে হওয়ার কথা অনেক দূরে চলে গেছে। তারপরে এখানে কি হয়েছে, এই কফিং কাপ, হ্যাঁ, এই যে ইরেটিক, একবার মানে কাশছে এখানে অথবা দ্বিতীয়বার ব্রেথ নিয়েছে। এরকম যদি হয়, এরকম একটা গ্রাফ এটা এটা গ্রহণীয় হবে না, অর্থাৎ অ্যাকসেপ্টেবল হবে না এবং রিপ্রডিউসিবল হবে না। এই যে এখানে হলো এই যে সাব ম্যাক্সিমাল ইফোর্ট, অর্থাৎ সে এক এক সময় এক এক রকম ফ্লো দিয়েছে, হ্যাঁ, একটা বড় আরেকটা ছোট, এগুলো গ্রহণীয় হবে না। কেমন, হ্যাঁ, একদম টিএলসি পর্যন্ত যেতে পারে নাই, হ্যাঁ, তারপরে কাশি দিছে, এইগুলো এই যে টাং ক্লোজার হয়েছে, এটা এই যে সাবম্যাক্সিমাল ইন্সপিরেশন, এটা আমরা এটা দেখবো না অবশ্য, যেহেতু আমরা এখন শুধু এক্সপার্টিটা করবো। এই আবার শেষ করছে খুব আগে প্রিমেচুরলি, এখানে সাপ্লি শেষ করছে। এরকম যদি গ্রাফ হয়, এই যে র্যাপিড যদি স্টার্ট না হয়, এইগুলোকে গ্রহণ করা যাবে না। তাহলে এইগুলো দিয়ে আমাকে বিচার করতে হবে যে একটা গ্রাফ অ্যাকসেপ্টেবল এবং রিপ্রডিউসিবল হয়েছে কিনা। ঠিক আছে না, এটা হলো অ্যাকসেপ্টেবল এবং রিপ্রডিউসিবল গ্রাফ, আর এইগুলো সব ভুল। এরকম যদি গ্রাফ হয় ইরেটিক, এগুলো গ্রহণ করা যাবে না। আচ্ছা, এখন এটিএস বলছে যে একটা স্ট্যান্ডার্ড গ্রাফ বা কিরকম হবে সেটা তারা দেখিয়েছে, এর কাছাকাছি যদি হয় তাহলে সেটা হলো অ্যাকসেপ্টেবল রিপ্রডিউসিবল গ্রাফ। এবং এইটাই হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, যে অ্যাকসেপ্টেবল রিপ্রডিউসিবল গ্রাফ যদি আমরা তৈরি করে দিতে পারি একটা পারফর্মার, তাহলে পরে এটা যে কোনো একটা এক্সপার্ট এটাকে ক্যালকুলেট করতে পারে। আমাদের কিছু কিছু মেশিনে এরকম আসে, এই যে ফ্লো ভলিউম লুপ, টাইম ভলিউম কার্ভ, এটাও কিন্তু ওইভাবে ক্যালকুলেট করা যায়, এটা কোনো সমস্যা নাই। এটা ভলিউম আর এটা হলো ফ্লো, আর এটা হলো ভলিউম, এটা হলো টাইম। আচ্ছা, এখন যদি স্ট্যান্ডার্ড কার্ভ দেখেন, যদি একটা ভালো টেস্ট পারফর্মার করে, ঠিক এরকম একটা গ্রাফ হবে। হ্যাঁ, আমরা বলতে চাচ্ছি যে আগে একটা ক্যালকুলেশন করতো যে প্রি ব্রঙ্কোডাইলেটর এপি1 এফবিসি যদি 70% এর নিচে থাকে তাহলে অবস্থা কি, দ্যাটস ফাইন, কিন্তু তখন আমরা ব্রঙ্কোডাইলেটর দিব, এই কথাটাকে ভুলে যেতে হবে। দিস ইজ ভেরি রং ইনফরমেশন। কারণ হলো যে অনেক অ্যাজমা পেশেন্টের প্রি ব্রঙ্কোডাইলেটর এপি1 এফবিসি 70% নিচে নাও থাকতে পারে, একটা কথা। দ্বিতীয় কথা হলো যে এই যে অ্যাকসেপ্টেবল আর রিপ্রডিউসিবল কিনা, যদি আপনি রিভার্সিবল একটা টেস্ট রিপোর্ট পান, তাহলে কিন্তু আপনি ক্লিনিশিয়ান, আপনি কিন্তু বুঝতে পারবেন। তো দেখা গেছে যে একটা প্রি ব্রঙ্কোডাইলেটর হলো রেড কার্ভ আর পোস্ট ব্রঙ্কোডাইলেটর ব্লু কার্ভ, তাহলে বোঝাই যাচ্ছে যে তার দুটা কার্ভই একটার উপরে আরেকটা পড়ছে, সুতরাং এটা ইট ইজ এ মানে অ্যাকসেপ্টেবল আর রিপ্রডিউসিবল কার্ভ। ঠিক আছে, আচ্ছা, এখন রিভার্সিবল টেস্টে আমরা যেটা যাচ্ছি না, যে আমরা জানেন যে 4 পাপ সলবুটামল অথবা ইপ্রাটোপিয়াম অথবা বোথ আমরা দিই। যদি শুধু সলবুটামল থাকে তাহলে 15 মিনিট পরে, আর যদি ইপ্রাটোপিয়াম থাকে তাহলে আধা ঘন্টা পরে আবার রিপিট টেস্ট করতে হবে। এখন এই রিপিট টেস্ট করার পরে প্রি পোস্ট থেকে প্রি বাদ দিয়ে 100 দিয়ে ভাগ দিলে কতটুকু পার্সেন্টেজ এটা বেড়ে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে যদি আমরা ফার্স্ট পার্টকে আমরা শেষ করি যে হাউ টু পারফর্ম এ গুড স্পাইরোগ্রাম, তাহলে কিন্তু আমরা এটা এখানেই শেষ করে দিই। যদি আপনি একটা ভালো স্পাইরোগ্রাম তৈরি করতে পারেন, তখন কিন্তু আপনি রিপোর্ট করতে পারবেন।
নাহলে রিপোর্ট করতে পারবেন না। আচ্ছা, এই কথাগুলো আমরা বলে আসছি যে এই যে একটা স্পোরোগ্রাম নর্মাল করতে গেলে, ভালো করতে গেলে আপনার এই জিনিসগুলো দিতে হবে। এখন এই যে স্পোরোগ্রামকে আপনি কিভাবে ইন্টারপ্রেট করবেন আমরা এখানে ডিসক্রাইব করছি, আমরা অলরেডি কিছু বলছি। আমি ফাইনালি ইসে যাচ্ছি যে স্টেপ যদি আমি বলি, তাহলে ফার্স্ট কি করব, একটা স্পোরোগ্রামকে রিপোর্ট করতে হলে বা ইন্টারপ্রেট করতে হলে ফার্স্ট আমাকে দেখতে হবে জেস্টাল, যেটা আমরা এতক্ষণ আলোচনা করে আসছি যে একটা গুড কোয়ালিটি অ্যাকসেপ্টেবল রিপ্রোডিউসেবল একটা গ্রাফ হয়েছে কিনা। যদি প্রি এবং পোস্ট দুটো থাকে তাহলে এই দুটো দিয়ে আপনি জাজ করতে পারবেন যে হ্যাঁ, যে একটা অ্যাকসেপ্টেবল আর রিপ্রোডিউসেবল গ্রাফ হয়েছে। এটা হলো ফার্স্ট। তাহলে ফার্স্ট স্টেপে এটা অ্যাকসেপ্টেবিলিটি আর রিপ্রোডিউসিবিলিটি। সেকেন্ড স্টেপে কি আমি দেখব, যেহেতু আমরা বলতে যাচ্ছি যে মানে এক্সপেরিমেন্টারি মিন্স এক্সপেরিমেন্ট উইথ রিভার্সিবিলিটি টেস্ট। উইদাউট রিভার্সিবিলিটি এক্সপেরিমেন্টের কোনো ভ্যালু নেই, কারণ আপনি তো জানেন না এই পেশেন্ট অ্যাজমা আছে কিনা। আপনি শুধু এক্সপেরিমেন্ট করলেন, আপনি নেভার ইন্টারপ্রেটিং। এই জন্য অলওয়েজ এক্সপেরিমেন্টটাকে রিভার্সিবিলিটি টেস্টের সাথে করতে হবে। তখন আমরা কি করব, ইন্টারপ্রেট করার সময় ফার্স্ট আমরা দেখব পোস্ট ব্রঙ্কোডিলেটর এপি বিহন বা এফবিসি রেশিও। আমরা আগেই বলে আসছি দিস ইজ দ্য হলমার্ক অফ অবস্ট্রাকশন। দিস ইজ দ্য হলমার্ক অফ অবস্ট্রাকশন। এপি বিহন বা এফবিসি রিডিউস যদি হয় 70% এর থেকে, তাহলে দিস সিগনিফাইজ এয়ারওয়ে অবস্ট্রাকশন। যদি এপি বিহন বা এফবিসিটা 70% এর নিচে থাকে পোস্ট ব্রঙ্কোডিলেটর, অ্যাকচুয়ালটা পেশেন্ট ভ্যালু, পেশেন্টের যে ভ্যালুটা অ্যাকচুয়ালটা সেটা, নট দ্য প্রেডিক্টেড ভ্যালু। এটা যদি পোস্ট ব্রঙ্কোডিলেটর এপি বিহন বা এফবিসি রেশিও 70% বা তার নিচে থাকে, আমরা এখানে দুটো জিনিস, একটা হলো রেশিও আর একটা হলো পার্সেন্টেজ। রেশিওকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ, রেশিও মানে 0.7, পার্সেন্টেজ মানে 70%। তাহলে পোস্ট ব্রঙ্কোডিলেটর এপি বিহন বা এফবিসি রেশিও যদি 0.7 বা 70% এর কম হয়, তাহলে এটা হলো অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, দিস ইজ দ্য হলমার্ক অবস্ট্রাকশন। আর যদি এটা তার বেশি হয়, তাহলে সেটা নরমাল অথবা রেস্ট্রিক্টিভ। এটা হলো সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ আমরা কি দেখব, যে এই পার্সেন্ট চেঞ্জ অফ এপি বিহন বা এফবিসি, পোস্ট থেকে প্রি যা ছিল সেটা বাড়ছে না বাড়ে নাই, সেটা কতটুকু বাড়ছে, ঠিক আছে না, যেটা আমরা বলি 200 ml 12% বাড়ছে কিনা, যদি বলে তাহলে রিভার্সিবিলিটি পজিটিভ। থার্ড দেখবো কি আমরা, যে এই যে এপি বিহনটা এটা কি যে কমছে, এটা কত পার্সেন্ট কমছে, ঠিক আছে না, অথবা এফবিসিটা কত পার্সেন্ট কমছে। এটা হলো ফোর্থ আমরা দেখবো। ফিফথে দেখবো কি, যে আমরা এখন দেখবো পিক ফ্লোটা দেখবো, যেটা নর্মাল আছে না এটা কমে গেছে। তারপরে দেখবো আমরা এটিএফ 25, 75 এগুলো। অ্যাটলিস্ট আমাকে এই প্রথম 4 স্টেপ দেখতে হবে। এই দিস 4 স্টেপ ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট হলো অ্যাকসেপ্টেবল রিপ্রোডিউসিবল আছে কিনা। তাহলে যদি আমরা এটাকে গ্রাফে মানে যদি ফ্লো চার্টে করি, তাহলে দেখা যাচ্ছে কি ফার্স্ট আমরা কি করব, আমরা দেখব যেটা অ্যাকসেপ্টেবল রিপ্রোডিউসিবল কিনা। সেকেন্ড দেখব কি আমরা পোস্ট ব্রঙ্কোডিলেটর এপি বিহন এফবিসি 0.7 আর তার কম বা বেশি কিনা। তারপরে দেখব রিভার্সিবিলিটি আছে কিনা এটা। এখন ইন্টারপ্রেট করার কি করব আমরা, যে ফার্স্ট যদি আমরা বলি যে এক্সপেরিমেন্টে দিয়ে সবচেয়ে ডেফিনেটলি কোন ডিজিজ ডায়াগনোসিস করা যায়, সেটা হলো সিওপিডি। উইদাউট এক্সপেরিমেন্টে সিওপিডি ক্যান নট বি ডায়াগনোসড। সিওপিডি এক্সপেরিমেন্টে সিওপিডি বলা যাবে না। তাহলে যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স থাকে এক্সপেরিমেন্টে, সেটা হলো সিওপিডির জন্য। তাহলে কি হবে, সিওপিডিতে কি হবে, এপি বিহন বা এফবিসি পোস্ট ব্রঙ্কোডিলেটর কি হবে 0.7 অথবা 70% এর নিচে হবে, এবং কি হবে সেখানে রিভার্সিবিলিটি তেমন থাকবে না। যদি থাকে তাহলে ফিক্সড এয়ার অবস্ট্রাকশন। প্রথম কথা হবে এপি বিহন বা এফবিসি পোস্ট ব্রঙ্কোডিলেটর 70% এর নিচে, এটা হলো কি হাউ এফএও ফিক্সড এয়ার অবস্ট্রাকশন। যদি 70% এর উপরে হয় তাহলে রাও অথবা নরমাল। রাও মানে রিভার্সিবল এয়ার অবস্ট্রাকশন অথবা নরমাল। তাহলে এপি বিহন বা এফবিসি 70% এর নিচে, এরকম কন্ডিশন কি কি হতে পারে, এটা সিওপিডি হতে পারে, অ্যাজমা উইথ ফিক্সড এয়ার অবস্ট্রাকশন হতে পারে, অথবা একো হতে পারে, অথবা ব্রঙ্কিয়েক্টাসিস হতে পারে। পোস্ট ব্রঙ্কোডিলেটর এপি বিহন বা এফবিসি রেশিও 0.7 এর নিচে বা 70% নিচে এই চারটা কন্ডিশন হবে। কি কি, নাম্বার 1 সিওপিডি, নাম্বার 2 অ্যাজমা উইথ ফিক্সড এয়ার অবস্ট্রাকশন, নাম্বার 3 অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ, নাম্বার 4 ব্রঙ্কিয়েক্টাসিস। এখন এগুলোকে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন হিস্ট্রি বা অন্যান্য এ দিয়ে। আচ্ছা, কখন সিওপিডি বলবেন, যদি ফিক্সড এয়ার অবস্ট্রাকশন সাথে এজ 40 ইয়ার্স এর উপরে হয় এবং রিস্ক ফ্যাক্টর থাকে। রিস্ক ফ্যাক্টর নাম্বার 1 হলো স্মোকিং অথবা বায়োমাস ফুয়েল অন্য কিছু, অথবা এনভায়রনমেন্টাল যে কথাগুলো আছে ওইগুলো আছে, সাথে বয়স 40 ইয়ার্স এর উপরে এবং ফিক্সড এয়ার অবস্ট্রাকশন।
তাহলে এটাকে কনফিডেন্টলি বলা যাচ্ছে সিওপিডি। যদি না থাকে, বয়স 70% এর নিচে হয়, তাহলে তো সিওপিডি হবে না। যদি রিস্ক ফ্যাক্টর না থাকে, তাহলে সিওপিডি হবে না। তখন সে হবে কি, এটা কি হবে, ফিক্সড এয়ার অবস্ট্রাকশন উইথ, মানে অ্যাজমা উইথ ফিক্সড এয়ার অবস্ট্রাকশন, অথবা এটা ব্রঙ্কাইটিস হতে পারে। এখন যদি ফিক্সড এয়ার অবস্ট্রাকশন উইথ রিভার্সিবিলিটি 400 ml বেশি, 50% এর বেশি, মার্ক রিভার্সিবিলিটি, তাহলে এটা হবে মোস্ট লাইকলি একো, যদি আদার্স সব ঠিক থাকে। আর অ্যাজমা ছিল 40 ইয়ার্স এর আগে, স্মোকিং হিস্ট্রি আছে, এজ 40 ইয়ার্স এর বেশি, তাহলে সেটা মোস্ট লাইকলি একো। আচ্ছা, যদি প্রি ব্রঙ্কোডাইলেটার এপিভিয়ন এফবিসি 70% এর নিচে, পোস্ট 70% এর উপরে, এটাই একটা রিভার্সিবিলিটি, তাহলে কিন্তু ইজ মোস্ট লাইকলি অ্যাজমা। আর যদি রিভার্সিবিলিটি 12% এবং 200 এর বেশি হয়, তাহলে এটা অ্যাজমা বা ফিক্সড এয়ার অবস্ট্রাকশন। যদি 400 এর বেশি হয়, 50% হয়, তাহলে সিগনিফিকেন্ট রিভার্সিবিলিটি, এটা মোস্ট লাইকলি অ্যাজমা। যদি এপিভিয়ন এফবিসি 0.7 এর উপরে হয়, তাহলে কি হতে পারে, নরমাল অথবা রেস্ট্রিকটিভ ভেন্টিলেটরি ডিফেক্ট, যেটা আমরা রেস্ট্রিকশন বলি বা আইএলডি বলি, সেটা কি হবে, এপিভিয়ন এফবিসি মোর দ্যান 0.7 হবে। এবং সেখানে কি হবে, যদি এফবিসি কম হয়, এফবিসি যদি 80% এর কম হয় এবং কোনো রিভার্সিবিলিটি না থাকে, কোনো রিভার্সিবিলিটি নাই, এপিভিয়ন এফবিসি পোস্ট ব্রঙ্কোডাইলেটাস 70% এর উপরে, রিভার্সিবিলিটি নাই, এফবিসি 80% এর নিচে, দ্যাট ইজ দ্য রেস্ট্রিকটিভ ভেন্টিলেটরি ডিফেক্ট। যখনই রেস্ট্রিকটিভ ভেন্টিলেটরি পাওয়া যাবে, এটা স্পেসিফিকলি কনফার্ম বলা যাবে না। যেরকম লেফট আমরা দুইটা বলছি কনফার্মেটরি, এটা কনফার্মেটরি না। এটা কনফার্ম করতে হলে আপনার চেস্ট ইমেজিং করতে হবে, অথবা বঙ্ক করতে হবে, কিন্তু লাং ভলিউম করতে হবে। এরপরও যদি এপিভিয়ন 70% উপরে হয়, তাহলে আপনাকে ব্রঙ্কিয়াল চ্যালেঞ্জ টেস্ট করে দেখতে হবে যে আসলে অ্যাজমা কিনা। এর মধ্যে অ্যাজমা থাকতে পারে। এবং এখন যদি সবকিছু নরমাল, এপিভিয়ন এফবিসি 70% উপরে, এপিভিয়ন 70% উপরে, এফবিসি 70% এর উপরে, এপিএফ সবকিছু 80% এর উপরে, তাহলে তাহলে কেবল বলা যাবে নরমাল। কিন্তু এই নরমালটাও কিন্তু আপনার অ্যাজমা হতে পারে, তখনই আপনাকে ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট করতে হবে, যদি এপিভিয়ন 70% এর উপরে। আমার কথাটা ক্লিয়ার হয়েছে কিনা? স্পাইরোমেট্রি, পোস্ট ব্রঙ্কোডাইলেটার এপিভিয়ন এফবিসি রেশিও 70% এর নিচে, ফিক্সড এয়ার অবস্ট্রাকশন। রিভার্সিবল কম্পোনেন্ট যদি থাকে, তাহলে পরে বয়স যদি 70%, বয়স যদি 40 এর নিচে হয়, তাহলে সিওপিডি হওয়ার কোনো চান্স নেই, সেটা অবশ্যই অ্যাজমা। বয়স যদি 40 এর উপরে হয়, যদি স্মোকিং হিস্ট্রি থাকে আর ফিক্সড এয়ার অবস্ট্রাকশন থাকে, তাহলে সিওপিডি, ঠিক আছে। আর না হলে এটা অ্যাজমা, অথবা ব্রঙ্কাইটিস হতে পারে যদি সেই হিস্ট্রি থাকে, অথবা এক্সরে এরকম ফাইন্ডিং থাকে। আর যদি এপিভিয়ন এফবিসি 70% এর উপরে হয়, এটা নরমাল অথবা রেস্ট্রিকটিভ। নরমাল তখনই বলা যাবে এপিভিয়ন এফবিসি 70% এর উপরে, সমস্ত আদার প্যারামিটার 80% উপরে, তখন এটা নরমাল। তারপরেও অ্যাজমা হতে পারে যদি হিস্ট্রি থাকে, আপনার ডাউট হয়, তখন ব্রঙ্কো প্রভোকেশন করতে হবে। আর যদি এপিভিয়ন এফবিসি 70% এর নিচে আর সব নরমাল, কোন রিভার্সিবিলিটি নাই, কিন্তু এফবিসি শুধু 80% এর নিচে, তাহলে এটাকে আপনি আরভিটি বা রেস্ট্রিকটিভ ভেন্টিলেটরি ডিফেক্ট বলবেন। এবং তখন আপনি চেস্ট ইমেজিং অথবা লাং ভলিউম করে আপনি কনফার্ম করবেন। তারপরে যদি অ্যাজমা আপনার সাসপেক্ট থাকে, তাহলে আপনাকে ব্রঙ্কো প্রভোকেশন করতে হবে। দিস ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ স্পাইরোমেট্রি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। এখানে আমরা রিভার্সিবিলিটি টেস্টটা কি কারণে করব সাধারণত, এটা আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, রিভার্সিবিলিটি তো করতে হবে, যে উইদাউট রিভার্সিবিলিটি আপনি স্পাইরোমেট্রি রিড করতেই পারবেন না, ঠিক আছে। কারণ হলো, এক নম্বর হলো, প্রথম হলো যেটা, সেটা হলো যে আমি যে অ্যাকসেপ্টেবিলিটি এবং রিপ্রডিউসিবিলিটি আমরা দেখব, সেখানে তো আপনি একটা কাপ, যেটা যদি আপনি পোস্ট ব্রঙ্কোডাইলেটার না করেন, তাহলে তো একটা কাপ পাবেন। সেই একটা কাপ দিয়ে কিন্তু আপনি রিপ্রডিউসিবিলিটি আপনি মেজার করতে পারবেন না। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো যে, যদি আপনি প্রি ব্রঙ্কোডাইলেটার এপিভিয়ন এফবিসি সবকিছু নরমাল থাকে, আপনি ব্রঙ্কোডাইলেটার দিকে দেখা গেল এটা রিভার্সিবল হয়ে গেল, তখন তো অ্যাজমা হয়ে গেল। তাহলে আপনি যদি রিভার্সিবিলিটি না করেন প্রথমবারই, তাহলে আপনি এটা ইনভ্যালিড স্পাইরোমেট্রি হবে, এটা দিয়ে আপনি কোনো ডায়াগনোস করতে পারবেন না, ঠিক আছে। এই দুটো কারণে, এক নম্বর হলো যে আপনি এটা অ্যাকসেপ্টেবল কিনা বা রিপ্রডিউসিবল কিনা বুঝতে পারবেন না, বিশেষ করে রিপ্রডিউসিবল বুঝতে পারবেন না। দ্বিতীয় হলো, এটা যদি মানে অ্যাজমা হয়, রিভার্সিবিলিটি থাকে, সেটা আপনি মিস করবেন। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে।
আচ্ছা, এখন তাহলে অবস্ট্রাকশনের ফিচার কি কি? আমরা বলছি এপিভিশন কমে যাওয়া অবস্ট্রাকশনের ফিচার, এফবিসিও কমে যাওয়া অবস্ট্রাকশনের ফিচার। তারপরে নর্মাল অথবা রিডিউস এফবিসি, এফবিসিটা নর্মাল হতে পারে, রিডিউস হতে পারে, কিন্তু এপিভিশন এফবিসি রেশিওটা কমে যাওয়াটাই হলো এটা হলমার্ক অফ অবস্ট্রাকশন। আর যেটা আমরা লুপটা বেড়ে যাওয়া আমরা বললাম। আচ্ছা, এই পেশেন্টটা দেখেন কিভাবে ইন্টারপ্রেট করছে। হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড বুক থেকে নেওয়া। আমাদের রাহিদুল হাসান স্যার আমাদের দেখাইতেন যে এই পেশেন্টটা, এটাকে আপনি ইন্টারপ্রেট করেন তো কেউ একজন। বলেন। এটা স্যার সিওপিডি হবে। বলেন, মানে এটা আমরা তুমি যেরকম বললাম যে এটা কি কিছু ভাবে বলেন যে এপিভিশন এফবিসি পোস্ট ব্রঙ্কোডাইলেটর কত, ঠিক আছে? হুম? এবং কেন বললেন আগে জেস্টাল করেন অ্যাক্সিবিলিটি দেখেন। কথা বুঝছেন? আচ্ছা, আমি বলি, দেখেন সময় তো অনেক হয়ে গেছে। দেখেন এই যে গ্রাফটা, সেই গ্রাফটা দেখা যাচ্ছে যে স্কুপিং আউট হয়েছে অনেক, এবং লাস্ট পোর্শন এসে দেখা যাচ্ছে যে খুব ধীরে বাতাস বের হচ্ছে, অর্থাৎ এখানে কি হচ্ছে, এটা প্লেটুর মতো হচ্ছে। এই সুতরাং এটা জেস্টাল যদি আমি করি, গ্রাফ দেখে ইন্টারপ্রেট করতে যাই, তাহলে দেখবো যে এটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে একটা মানে ফিক্সড এয়ার অবস্ট্রাকশন অথবা সিওপিডির মতোই গ্রাফটা হচ্ছে। এখন যদি আমরা এই গ্রাফের এখানে দেখি, তাহলে দেখবো কি এপি বিহন্ড এফবিসি রেশিও, এটা হলো যে অবজার্ভ মানে কিন্তু পেশেন্ট, এই ভ্যালুগুলো কিন্তু একরকম দেওয়া। দেখেন এটা নর্মাল মানে কি, যে এটা রেফারেন্স ভ্যালু, প্রেডিক্টেড, অর্থাৎ এই পেশেন্টের এটা প্রেডিক্টেড ভ্যালু অথবা নর্মাল ভ্যালু। আর অবজার্ভ মানে হলো যে পেশেন্টের কি পাওয়া গেছে টেস্ট করে, এবং এটা এই এই যে প্রেডিক্টেড নর্মালে প্রেডিক্টেড করছে কতটুকু, সেটা হলো এটা। এবং লাস্টলি হলো ব্রঙ্কোডাইলেটর দিয়ে কি পাওয়া গেছে। তাহলে দেখেন যে এপি ভি1 বা এফবিসি এরা শুধু অবজার্ভ দিয়েছে 53, মানে অবস্থা একটি প্রি ব্রঙ্কোডাইলেটর পোস্টটা দেখায় নাই, কিন্তু এই প্রি পোস্টের ডিফারেন্সটা দেখেন যে প্রি এপি ভি1 হলো এইটা এবং এফবিসি এইটা। এখন যদি এটা ভাগ দেন দেখবেন যে এটা অনেক কম, মানে 70% এর অনেক কম। পোস্ট যেরকম ছিল, প্রি যেরকম ছিল, পোস্ট আরো অনেক কমে গেছে, এবং এই ডিফারেন্সটা খুব বেশি না, মানে প্রি থেকে পোস্ট, মানে রিভার্স রেট এখানে তেমন নাই। সুতরাং এটা একটা কি বলছে এরা, সিভিয়ার ভেন্টিলেটরি লিমিটেশন অন অবস্ট্রাকটিভ বেসিস। আগে এরকম বলা হতো, আগে বলা হতো কি, দেয়ার ইজ সিভিয়ার ভেন্টিলেটরি লিমিটেশন অন অ্যান অবস্ট্রাকটিভ বেসিস, অর্থাৎ অবস্ট্রাকটিভ ভেন্টিলেটরি ডিফেক্ট। এখন আমরা আর বলি না, এখন কি বলি, অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ সরাসরি। যদিও আমরা বলে আসছি যে এটা একটা লাং এর যে ভেন্টিলেশন, সেই ভেন্টিলেশনের টেস্টের মধ্যে একটা কি হলো, স্পাইরোমেট্রি, লাং ভলিউম, তারপরে রেসপিরেটরি মাসেল, তারপর চেস্ট ওয়াল, নার্ভাস যে নিউরোলজিক্যাল টেস্ট, সবগুলো কি ভেন্টিলেটরি ফাংশন, ঠিক আছে না? এই জন্য বলছে সিভিয়ার ভেন্টিলেটরি লিমিটেশন অনেক অবস্ট্রাকটিভ ডিজিজ, অর্থাৎ অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। এখন আমরা সরাসরি এটা বলি অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। এখন যদি আমরা বলি এই দুটা গ্রাফ, কেউ একজন যে কোনো একটা বা দুইটা কেউ ইন্টারপ্রেট করে। কেউ পারবেন? আচ্ছা, আমি যদি বলি, আমরা যে কথা বলে আসছি, দেখেন আমরা প্রথম জেস্টাল করলাম, জেস্টালে দেখলাম এই যে প্রি কাপটা এটা, পোস্ট কাপটা এটা, এই দুটা কাপ আমরা খুব সুন্দর না হলেও কিন্তু দেখা যাচ্ছে সাইমালটেনিয়াসলি আছে। তাহলে তারপরে এই কাপ দেখেন স্মুথ কন্টিনিউয়াস কার্ভ হয়েছে, কোনো আর্টিফেক্ট নাই, কোনো পপ ইফেক্ট বা কিছু নাই, তাই না? এবং গুড এন্ড হয়েছে, দেখেন এটা প্লেটু চলে গেছে, লাস্ট থেকে প্লেটু চলে গেছে, এবং এটা 6 সেকেন্ডের বেশি হয়েছে, এটা হলো 5 সেকেন্ড। তাহলে এটা 6 সেকেন্ড অনেক বেশি, 7-8 সেকেন্ড পর্যন্ত চলে গেছে। তাহলে এটা একটা অ্যাকসেপ্টেবল এবং রিপ্রোডিউসিবল গ্রাফ ধরতে পারি। অ্যাকসেপ্টেবল কিভাবে, স্মুথ কন্টিনিউয়াস কার্ভ, কোনো আর্টিফেক্ট নাই, এবং গুড স্টার্ট গুড এন্ড, খুব র্যাপিডলি উঠছে, এবং এটা প্লেটু করছে। তাহলে গুড স্টার্ট গুড এন্ড সবকিছু এখানে, এই গুড স্টার্ট গুড এন্ড সবকিছু আছে, এবং অ্যাকসেপ্টেবল, শুধু একটা অ্যাকসেপ্টেবল। রিপ্রোডিউসিবল কেন, এই দুটো গ্রাফ প্রি এবং পোস্ট দুটোই দেখা যায় সাইমালটেনিয়াসলি আছে, সুতরাং সুন্দর। এটাও যদি ধরি তাই, দেখেন গুড স্টার্ট গুড এন্ড সবকিছুই আছে, সাইমালটেনিয়াস আছে। এখন যদি প্রি পোস্ট দুটো না থাকতো, শুধু একটা থাকতো, তাহলে আপনি কেমনে বুঝতেন যে এটা রিপ্রোডিউসিবল? আপনি তো রিপ্রোডিউসিবল বলতে পারতেন না, ঠিক আছে? সুতরাং আপনার প্রি পোস্ট দুটাই যদি গ্রাফ থাকে, তাহলে এই কথাটা আপনি বলতে পারবেন। তাহলে দিস ইজ এ অ্যাকসেপ্টেবল এন্ড রিপ্রোডিউসিবল গ্রাফ।
এখন এখানে দেখা যাচ্ছে যে স্কুপিং আউট কিন্তু অতটা হয় নাই, তাহলে এই দুটো গ্রাফই ফিক্সড এয়ারে মনে হচ্ছে না, দুটোই মনে হচ্ছে জন্য রিভার্সিবল কম্পোনেন্টটা বেশি। এখন আমি এই দুটো গ্রাফ পাশাপাশি এই জন্য দিয়েছি, দেখেন আগে যে আমরা ইন্টিগ্রেট করতাম সেটা হলো কি, যে যদি প্রি বঙ্কোডাইলেটর অর্থাৎ বেসলাইন এপিভি1 এফবিসি রেশিও যদি 70% এর নিচে হয়, তাহলে এটা হলো অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। ঠিক আছে, এটা কি বলছে, অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। তাহলে এটা হলো প্রি। এখন দেখেন এখানে বলছে বেস্ট, আবার এখানে বলছে পোস্ট। ঠিক আছে, এই যে বেস্ট পোস্ট পার্সেন্ট এইটা, তাহলে এই বেস্টটা হলো পেশেন্ট ভ্যালু আর প্রেডিক্টেড ভ্যালু। এটা কেউ বলছে নর্মাল, মানে তারপরে স্ট্যান্ডার্ড বা যেটাই হোক, আপনি দেখলে বুঝবেন। আমরা যেটা বলতে চাচ্ছি, এই বেশ কিছু কলাম আছে এবং অনেকগুলো রো আছে। এখন আপনি শুরুতেই এই সব কলাম রো আপনাকে এক্সপ্লেনেশন করার দরকার নেই। আপনি কি করবেন, আপনি তো প্রেডিক্টেড ভ্যালু থাকবে অথবা পেশেন্ট ভ্যালু টেস্ট কি বলে নর্মাল ভ্যালু থাকবে, সেই সাথে থাকবে হলো বেস্ট বা পেশেন্ট ভ্যালু এইটা, এবং আপনি দেখবেন পোস্ট ভ্যালু। ঠিক আছে, এবং এই যে পার্সেন্টেজ চেঞ্জ দেখবেন, এই 3-4টা দেখলে হবে। আর উপরে এফবিসি এপিভি1 আর এফবিসি রেশিও। ঠিক আছে, এই 3টা প্রাথমিকভাবে আপনি ইন্টারপ্রেট করতে পারলে হলো, বাকিগুলো খুব দরকার নেই। তাহলে আমরা প্রথম দেখব কোনটা। আগে বলা হতো যে যদি প্রি বঙ্কোডাইলেটর এপিভি1 এফবিসি 67% নিচে থাকে, 70% নিচে থাকে, তাহলে অবস্থা অ্যাক্টিভ, তখন আপনি বঙ্কোডাইলেটেশনের জন্য টেস্ট করবেন। এখন আপনি একটা প্রি টেস্ট দিলেন, শুধু স্পারমেট্রি দিলেন, আপনার কাছে আসলো, তারপরে আপনি আবার পোস্ট দিবেন, তাহলে রুগী আপনার থাকবে বলেন নাকি? এখন হয়তো প্রি নিবে, পোস্ট নিবে, আপনি স্পারমেট্রি রেট একই। আপনি যদি শুধু একটা ফু চান, আমাদের শুধুমাত্র বক্ষব্যাধি হাসপাতালে আমাদের পূর্বের শিক্ষকরা আমাদের সম্মান রেখে বলি, বহুত আমাদেরকে চেষ্টা করছে, স্যার এটা উঠাই দেন, এই প্রি পোস্ট না, 1 ফু 2 ফু না, 2 ফুই দিতে হবে সব পেশেন্টকে। এখন আপনি প্রথমে 1 ফু দিতে পাঠাইলেন, 1 ফু দিয়ে দেখা গেল অবস্থা অ্যাক্টিভ, এখন আমি 2 ফু দিতে পাঠাইলেন, তাহলে পেশেন্টের ডবল টাকা যাবে, 2বার শ্রম যাবে, 2বার সিরিয়াল নিতে হবে, এবং পেশেন্ট আর থাকতে পারবে না, আপনার পেশেন্ট আর ডায়াগনোসিস হবে না, আর আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। আর যদি ল্যাবে দেন, তাহলে আপনার কাছে 2বার আসতে হবে। ঠিক আছে, সুতরাং আপনি একবারই দিবেন। কারণ কি, এই পেশেন্টটা দেখেন প্রি বঙ্কোডাইলেটর কিন্তু 70% নিচে না, কিন্তু রিভার্সিবিলিটি কত, 17%, 30%। তাহলে এটা কি অ্যাজমা বলবেন না? এটা কি রিভার্সিবল এয়ারওয়ে ডিজিজ না? আমার কথা বুঝছেন? সুতরাং প্রি বঙ্কোডাইলেটর কম আছে না বেশি আছে, দ্যাটস নট এ ম্যাটার। পোস্ট বঙ্কোডাইলেটর এপিভি1 এফবিসি রেশিওটা কত, দ্যাটস ইজ দ্য ম্যাটার। এখন এখানে কম ছিল, পরে বেশি হয়েছে, দিস ইজ অলসো রিভার্সিবিলিটি। আর পোস্টের সাথে এই যে প্রি ডিফারেন্সটা কত, 32%, 19%। সুতরাং দিস ইজ এ ক্লাসিক্যাল অ্যাজমা, যেটা আগে রিপোর্ট করলো এরকম হবে, পরে রিপোর্ট করলো এটা অ্যাজমা বলা হবে। আর এটা প্রথমে 83%, পরে 75%, 70% উপরে, কিন্তু রিভার্সিবিলিটি 70%, 30%। সুতরাং দিস ইজ অলসো অ্যাজমা, যদিও পেশেন্টটা স্মোকার। এখন একটা পেশেন্ট যদি 40 বেশি হয়, স্মোকার হয়, সব সিবিডি বলা যাবে? তাহলে এটা সিবিডি, কিন্তু টেস্ট করে দেখা যাচ্ছে এটা অ্যাজমা। ক্লিয়ার? এইভাবে যদি আপনি সবগুলো পেশেন্টকে আপনি অ্যানালাইসিস করেন, হ্যাঁ, এটা দেখেন এই যে প্রি পোস্ট সবই 70 এর নিচে, এবং রিভার্সিবিলিটি 29%, কিন্তু 200 ml না। দেখেন এখানে হচ্ছে কত, 858 আর হলো 667, তার মানে কত, 200 কম। তাহলে এবং পেশেন্টটা কিন্তু স্মোকার না, এটা মহিলা, সুতরাং এটা কিন্তু অ্যাজমা বলা ডিফিকাল্ট হবে। যদি তার 5 মাস ফেলের হিস্ট্রি থাকে তাহলে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু এটা সিপিডি বলা ডিফিকাল্ট হবে, অ্যাজমার দিকে যেতে হবে। এই পেশেন্টটা আমাদের বক্ষব্যাধি অনেকদিন ভর্তি ছিল এবং সিপিডি হিসেবে ট্রিট হতো। এই পেশেন্টটা যখন থাইল্যান্ডে এসে গেল, সিঙ্গাপুরে অনেক কষ্টে, আমরা যেতে দিতে চাই নাই, ওখানে যে একটা সিম্পল এক্সপেরিমেন্ট করলো, এবং সেখানে তারা, যদিও সে চেইন স্মোকার, তার বয়স মোর দ্যান 70, চেইন স্মোকার, কিন্তু তার ডায়াগনোসিস কি, অ্যাজমা। কারণ তার হলো এই যে প্রি 69 ফর 70, কিন্তু রিভার্সিবিলিটি 28%, 26%, এপিভি1 এবং এফবিসি। সুতরাং দিস ইজ অ্যাজমা। তারা অ্যাজমা ট্রিটমেন্ট দিয়েছে, সে খুব ভালো আছে এখন, কিন্তু আগে সিপিডি ট্রিটমেন্ট দেওয়া হতো, সে ঘন ঘন হাসপাতালে ভর্তি হতো, কারণ তার স্টেরয়েড ছিল না, তার মন্টিলুকাস ছিল না, সেজন্য সে ঘন ঘন হাসপাতালে ভর্তি হতো। কিন্তু এখন কিন্তু সে ভর্তি হয় না, যখন তাকে অ্যাজমা বলা হয়েছে। এই জন্য যে সব, মানে যে যেটা আমাদের সমাজে আছে যে 40 বছরের বেশি স্মোকার সিপিডি, না না, আপনি যদি সিপিডি ট্রিটমেন্ট দেন, ও দেখবেন ইমপ্রুভ করবে না। আপনি যদি অ্যাজমা হয়, অ্যাজমা ট্রিটমেন্ট দেন, সে ইমপ্রুভ করবে। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য ওয়ে অফ আপনার
ইন্টারপ্রিটেশন, এবং এটা যেভাবে আপনি করতে পারবেন। এখানেও কিন্তু এই মানে মেজারমেন্ট এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি রিড করতে পারবেন, সমস্যা নেই। এখন রেস্ট্রিকটিভ ভেন্টিলেটর ডিফেক্ট কি হয়, রিডিউস এফডিসি, এটা হলো মেন কথা, তাই না? এখানে গ্রাফটা কেমন, স্ট্যান্ডার্ড গ্রাফ দেখেন, সব কিছু কমে গেছে। এখানে যদি কমপ্লিট লাং ফাংশন করেন দেখবেন সব কমে আছে। মিক্সড প্যাটার্ন আর যাওয়ার দরকার নাই, যেহেতু অনেক সময় কম হয়ে গেছে। এখন মূল কথা হলো, যদি আপনি ভালো ট্রেনিং দেন, ভালো আপনি টেকনোলজি তৈরি করতে পারেন, তাহলে ভালো এক্সপেরিমেন্ট করতে পারবেন। এবং পোস্ট অপারেটিভ রিস্ক, যেটা আমরা বলতে চাচ্ছিলাম, যে এপি ভিয়ন যদি 2 লিটারে কম হয়, তাহলে এই পেশেন্টটা জিয়ে দেওয়াটা রিস্ক, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন বেশি হবে, স্পেশালি যদি এটা অ্যাবডোমিনাল এবং থোরাসিক সার্জারি। ঠিক আছে, আপনার লেটে শুরু করছে, লেটে শেষ হলো, তাহলে এসপাইমেট যদি গুড ট্রেনিং দিয়ে প্রপার ওয়েতে করা হয়, তাহলে যে কোনো জায়গায় যে কোনো লোক দিয়ে করা সম্ভব। ঠিক আছে, এবং আমার স্লোগান হলো এটা, শ্বাসকারের চিকিৎসা করবে কারণ নির্ণয়ের জন্য, এবং পেট বুকের অপারেশনের আগে অবশ্যই নির্ভরযোগ্য স্থান থেকে, যেখানে সেখান থেকে করলে হবে না, নির্ভরযোগ্য স্থান থেকে যত এসপাইমেট্রি টেস্ট করবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, আমরা রেসপিরেটরি মেডিসিন সম্পর্কে জানার জন্য স্পেসিফিক্যালি কোন বই ফলো করতে পারি? রেসপিরেটরি মেডিসিন ভালোভাবে বুঝতে গেলে আমাদের যে বোমস আছে, হ্যাঁ, বোমস আসলে খুব ভালো মানের একটা বই, কিন্তু শুধু বোমে আপনি অন্যান্য সবই, পালমারি ফাংশন খুব ভালোই আছে, অন্যান্য ডিজিজ সম্বন্ধে খুব ভালো আছে, শুধু টিউবারকুলোসিসটা খুব ভালো নেই। টিউবারকুলোসিসের জন্য একটা বই আছে নাকি যেন, এটা পড়তে হবে, 2-3টা বই পড়তে হবে, ওই যে ছোটখাটো কি কি আছে ভুলে গেছি আমি এখন। টিউবারকুলোসিসটা আলাদা পড়তে হবে, কিন্তু আদারওয়াইজ আর সবকিছু আমি বমস থেকে একটা স্ট্যান্ডার্ড নলেজ পাবো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এখন আমরা কোশ্চেন আনসার পর্বে চলে যাচ্ছি। একজন ডক্টর কোশ্চেন করেছেন যে কোর্সের নামটা কি স্যার, এই স্পাইরোমেট্রি রিলেটেড কোশ্চেন মানে কোর্স। ও না, এটা তো কোর্স না অ্যাকচুয়ালি। আপনাদের কারো একজন রিকোয়েস্টে, যে স্যার আমরা এক্সপেরিমেন্টটা, আমি যেহেতু বক্তব্য পড়াইতাম, আমি নাই এখন, কোন একজন স্টুডেন্ট বলছে স্যার যদি একটু সময় দিতেন তাহলে আমরা একটু মানে হয়তো উপকৃত হতে পারতাম। তো সেই হিসাবে ঠিক আছে, সেই হিসাবে, কিন্তু এটা কোনো কোর্স না তো, এটা জাস্ট একটা আলোচনা, কিছু একটা ধারণা দেওয়া। আসলে আমি এক্সপেরিমেন্টে এই বইটা লিখছি, আমার বই থেকে সবগুলো নেওয়া এগুলো, তো বইটাকে একটু রিভাইজ করে আমি প্রিন্টে দিব, তাহলে আমি মনে করি যে আপনাদের হয়তো সহজ হবে সবার জন্য। আপনাদের আর কারো কোশ্চেন থাকলে স্যারকে জিজ্ঞেস করতে পারেন। স্যার, ব্রনকিয়াল চ্যালেঞ্জ টেস্ট বা ব্রনকো প্রভোকেশন টেস্ট দুইটা তো একই? জি জি জি, থ্যাংক ইউ। দুটো একই। স্যার আসসালামু আলাইকুম। একটা কোশ্চেন হচ্ছে স্যার, যে অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ, তো এটা সম্বন্ধে যদি স্যার স্পাইরোমেট্রিটা কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো যদি একটু বলতেন। আচ্ছা, এখন অ্যাজমা সিভিডি ওভারল্যাপটা, এটা শুধু এসপারমেট্রি দিয়ে তো কনফার্ম করা যাবে না, কিন্তু এসপারমেট্রি আপনাকে কিছুটা সাহায্য করবে। যেরকম আপনাকে যদি ওভারল্যাপ বলতে চান, তাহলে তার বয়স 40 উপরে হতে হবে। সিওপিডি এবং অ্যাজমা সিভিডি ওভারল্যাপ, এই দুটাতেই বয়স আপনাকে 40 উপরে হতে হবে, নাম্বার 1। নাম্বার 2, তাকে এক্সপোজার অফ রিস্ক ফ্যাক্টর থাকতে হবে। এগুলোর সাথে যদি তার স্পাইরোমেট্রিটা পোস্ট ব্রঙ্কোডাইলেটর এপিভি1 এপিসি 70 নিচে থাকে, এবং রিভার্সিবিলিটিটা 400 এবল এবং 50% এর বেশি হয়, তখন ইট ইজ মোস্ট লাইকলি অ্যাজমা সিভিডি। এখন বলছে যে আগে অ্যাজমা ছিল এবং সেই স্মোকার, 40 ইয়ারের পরে এসে তার সিওপিডি চেঞ্জ হয়েছে, আগে অ্যাজমা ছিল পরে এসে সিওপিডি হলো, দুটাই তার রয়ে গেছে অনগোয়িং। ঠিক আছে, তার স্পাইরোমেট্রিটা তখন এরকম শো করে
যে পোস্ট বঙ্গের এবিভি1 এফবিসিটা ফিক্সড ইয়ার অবস্থা কেন হবে, ফাও হবে এবং রিভার্সিবিলিটা খুব বেশি হবে, 400 ml and 50% বেশি হবে, তাহলে ইন ফেভার অফ অ্যাজমা সিওপিডি। এমডি মাসুদ রানা কোশ্চেন করেছেন, স্পাইরোমেট্রি কোন বুক থেকে পড়বো? এটার জন্যই তো বললাম যে আসলে স্পাইরোমেট্রি এরকম নির্দিষ্ট ভালো বই আমি পাই নাই, তবে অনলাইনে বেশ কিছু পেপার আছে যেখান থেকে কিছু ধারণা নিতে পারেন। সেই জন্য আমি একটা বই লিখছি, সেই বই থেকে আপনাদেরকে আমি এটা কিছুটা, সবটাই না কিছুটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, তাতে অনেক লম্বা সময় হয়ে গেল। এই তো আমি মনে করি যে হয়তো আমরা এই বছরের মধ্যেই প্রিন্টে দিব, হয়তো আপনাদের কাছে পৌঁছে যাবে, আশা করি একটা ভালো ধারণা পাবেন। আর কেউ ইন্টারেস্টেড হলে অনলাইনে আপনি স্পাইরোমেট্রি সার্চ করলে দেখবেন অনেক পেপার পাবেন, সেখান থেকে অনেক ধারণা নিতে পারবেন। কিন্তু সমস্যা হলো এক একজন এক এক ভাবে বলছে এবং বলে গেছে সবাই। আরেকটা হলো যে এটিএস এর একটা গাইডলাইন আছে, হ্যাঁ সেটা আমি মেনলি ফলো করছি। এটিএস এর একটা গাইডলাইন আছে 2019-এ, হ্যাঁ এটিএস স্পাইরোমেট্রি দিলে হয়তো সার্চ করলে পেতে পারেন। আর যেটা কোর্সের কথা বললেন, এই কোর্সে কিন্তু আপনার ইসে আছে যে বিটিএস একটা কোর্স করে, হ্যাঁ কোর্স করায় বিটিএস, এটা এখানে নাই, বিটিএস এর একটা কোর্স হয়, এটা আপনি চাইলে হয়তো করতে পারেন। বিটিএস স্পাইরোমেট্রি ট্রেনিং, ব্রিটিশ থোরাসিক সোসাইটি। নেক্সট কোশ্চেন ডক্টর এমডি মারুফ হাসান করেছেন, why spirometry test isn't available? Why spirometry test is available নাকি? Clinician or pulmonologist, what is the cause? না সরি, আমি কথাটা ভালো বুঝলাম, একটু বলবেন প্লিজ। উনি কোশ্চেন করেছেন যে স্পাইরোমেট্রিটা কেন পেরিফেরিতে अवेलेबल করা পসিবল হচ্ছে না। ও না, পসিবল হচ্ছে না এই কারণে, দেখেন ইসিজিটা এটা আমাদের থার্ড ইয়ার থেকে পড়ায়, যেহেতু ইসিজি জানে না এমন ডাক্তার কিন্তু নাই, মানে আছে খুবই কম, একটা বেসিক ধারণা যে একটা ইসিজি একটা টেস্টিংটা কেমন হবে, পি কিউ আর এস টি মানে ইসিজি, একটা পি ওয়েভ, একটা কিউ ওয়েভ, একটা আর ওয়েভ, একটা টি ওয়েভ থাকবে, এবং যদি কিউ ওয়েভ থাকে তাহলে পরে আপনার এটা এমআই, এস টেলিভিশন হলে অ্যাকুট এমআই, এই যে বেসিক নলেজ, এটা কিন্তু মোটামুটি থার্ড ইয়ার থেকে আমাদেরকে দেওয়া হয়। কিন্তু যেহেতু এটা আগের থেকে চলে আসছে, এটা সবাই মানে আর কি পড়াইতে পারে, এবং এটা সিম্পলি যেহেতু এই লিড গুলো শুধু কোন লিড লাগাইতে হবে, লাগাই বুকের মধ্যে দিতে হবে, এটা মোটামুটি একটা জানাইতে পারলে এগুলো চেষ্টা করতে পারে। এক্সপেরিমেন্টটা দেখেন, যেহেতু আমার মনে হয় যেটা যে আমরা ভালো জানি না, যার কারণে আমরা পড়াই না, এটা কেউ পড়ায় না, ইভেন যারা পালমোলজি টিটিসিটি করা, এমডি করা, এফসিবিএস করা, তারাও পড়াইতে পারে না, তারাও জানে না, এটা চলই নাই। এবং ওই যে স্টাফ তৈরি করতে পারি না, আমরা নিজেরাও পারি না, তৈরি করতে পারি না, যার কারণে যারা ডিটিসিটি এমডি করে বিভিন্ন পেরিফেরিতে আছে তারাও করতে পারতেছে না। এই জন্য এই মানে আমি এটা খুব গুরুত্ব দিই যে আসলে, এবং আমাদের রাহিদুল হাসান স্যার, ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাই যে উনি অনেক চেষ্টা করে গেছেন, কিন্তু আসলে ওনারা চেষ্টা করছে শুধু পালমোলজিস্ট দিয়ে করানো, আমি মনে করি এখানে ফেলিওর ছিল, এটা কোনো পালমোলজিস্টের পক্ষে সম্ভব না। এটা টেকনোলজি তৈরি করতে হবে, নিজে বুঝে আপনাকে একজন ওইরকম ভাবে ভালো টেকনোলজি তৈরি করতে হবে যে আপনাকে একটা ভালো স্টুডেন্ট তৈরি করতে পারে, তাইলে হয়তো আপনি শিখে যদি গ্রামে যান তাহলে আপনি চালাইতে পারবেন, পাচ্ছেন না। কেউ স্যারকে ধন্যবাদ এত জটিল একটা বিষয়কে অনেক সহজভাবে উপস্থাপন করার জন্য, এতক্ষণ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। এখন পর্যন্ত আর কোনো কোশ্চেন দেখছি না, পরবর্তীতে যদি কোনো কোশ্চেন থাকে স্যার আমরা কি পারবো আপনাকে এই কোশ্চেন গুলো জানার জন্য? হ্যাঁ শিওর শিওর।
আচ্ছা স্যার, তাহলে আপনি অনুমতি দেন, তাহলে আমরা আজকের সেশনটা আর কি স্যার এখানেই সমাপ্তি ঘোষণা করব। শিওর শিওর, অনেক রাত হয়ে গেছে, সবাইকে শেষ করে। থ্যাংক ইউ স্যার। আসলে স্পাইরোমেট্রি জিনিসটা আমরা ছোটবেলা থেকে দেখি, কিংবা পোস্ট গ্রাজুয়েশন এক্সামের জন্য দেখি, এবং এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, এবং এজ এ ক্লিনিশিয়ান এটা ইন্টারপ্রিট করা আর অনেক টাফ ব্যাপার। স্যার যেটা বললেন, অ্যাটলিস্ট প্রপার ক্লিনিশিয়ানের কাছে রেফার করাটা অনেক বড় ব্যাপার। তো আমরা যা দেখলাম যে স্যার আমাদের এটাকে সহজ ভাষায় বই লিখেছেন, এবং সামনে স্যারের এই বইটা আসছে, আশা করবো আমরা বইটা শীঘ্রই হাতে পেয়ে যাব। স্যার আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম শেখানোর জন্য, এবং আমরা আশা করি আপনি সামনে আমাদের আরো অনেক অনেক টপিক পড়াবেন, রেসপিরেটরি মেডিসিনের অনেক জিনিসগুলা আমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম। Thank you.